তবু সুর ফিরে আসে। লিখেছেন সিনথিয়া মারুক। পঞ্চম পর্ব। রেজওয়ান আর তার স্ত্রী সুমনা নওশাদের লিভিং রুমে ঢুকতেই কেয়ারটেকার রিয়াজ দৌড়ে এলো। স্যার আসেন স্যার। তোমার স্যার কোথায় রিয়াজ? স্যার বাসায় আছে, খবর দিচ্ছি, আপনি বসেন স্যার। তোমার স্যার জানে আমরা আসছি, ব্যস্ত হওয়ার কিছু নেই, আসতে দাও তাকে। আমি যাচ্ছি স্যারের রুমে, আপনি বসেন স্যার। রিয়াজ ছুটে যাচ্ছে নওশাদের রুমের দিকে। আনারের মা বাধা দিল। খারান, নতুন আম্মা স্যারের রুমে, আপনি যাচ্ছেন যে? আমি বলে আসতেছি। তারপর ফিসফিস করে রিয়াজকে বলল, এখন থেকে হুশ করিয়েন রিয়াজ ভাই, দোতলায় ওঠার আগে। বাসায় আম্মা আছে, ঠিক আছে? বুঝলাম, যাও স্যারের খবর দাও। যাইতেছি। আনারের মা দোতলায় উঠে দেখে নওশাদ তার রুম থেকে বের হয়ে আসছে। পেছনে পেছনে আসছে হেরা। স্যার, রেজওয়ান স্যার আর ম্যাডাম আসছে নিচে। আনারের মা, আমাদের সবার ডিনার রেডি করবে এবং জলদি। জি স্যার। হেরার দিকে তাকিয়ে বলল, এসো হেরা। ওরা নিচে নেমে গেল। আনারের মা সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে। পারুল আনারের মায়ের কাছে এসে বলল, উনি কি স্যারের রুম থেকে বাইর হইল খালা? কেন, তোর কিসের মাথা ব্যথা? স্যারের বিয়ে করা বউ স্যারের রুম থেকে তো বাইর হইব। আজাইরা কথা কস, চল রান্নাঘরে মেহমানকে খাওয়ার ব্যবস্থা কর। আমার জ্বর, আমি পারুম না। তাহলে এখানে কি করস? চোখের সামনেতে বিদায় হ। আনারের মা নিচে কিচেনের দিকে চলে গেল। পারুল গেল থেকে ফোন দিতে। নওশাদকে দেখে সুমনা হেসে বলে উঠল, কংগ্রাচুলেশনস বন্ধু, সত্যি খুব খুব খুশি হচ্ছি খবরটা শুনে। কোথায় সে ভাগ্যবতী মেয়েটি যে নওশাদ আজমির স্ত্রী হয়ে এলো? সুমনা, প্লিজ ভাই, আর পেঞ্চ করো না, তোমার জামাই সকাল থেকে এই কাজ করছে। নওশাদ হাসছে। ওর পিছনে দাঁড়িয়ে আছে হেরা। সরো সামনে থেকে দেখি আগে, যাকে দেখার জন্য ছুটে এলাম। হেরাকে দেখে সুমনা এবং রেজওয়ান একটু চুপ করে গেল। হেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নওশাদের পাশে। ও লজ্জা, কিছুটা ভয় এবং সংকোচে তাকাতে পারছে না। অপরিচিত মানুষদের সামনে এসে দাঁড়াতে তার খুব অস্বস্তি লাগে সবসময়। আর এখন তো লজ্জায় তার চোখ খুলে তাকাতেই ইচ্ছে করছে না। যে মানুষটি তাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে, মানুষটি তার স্বামী, কিন্তু চোখ খুলে ওনাকেই দেখা হয়নি ভালো করে তার। জীবনের কি অদ্ভুত খেলা! কোথায় ছিল সে, আর এখন কোথায় চলে এসেছে? নওশাদের ডাকে তার খেয়াল হলো। হেরা, ওনাদের কথাই তোমাকে বলেছিলাম উপরে, আমার দুই বন্ধু, ইউনিভার্সিটিতে আমরা তিনজন একসাথে পড়াশোনা করেছি। হেরা চোখ তুলে তাকালো। সুমনা অবাক হয়ে বলল, নওশাদ, এ তো দেখি একেবারে হলুদ গোলাপ ফুল, কোথায় পেলে তুমি? সুমনা হেরার হাত ধরে টেনে নিজের পাশে বসালো। নাম যেন কি বললে? আমি কিন্তু ভাবি বলতে পারবো না, বাচ্চা বয়সী একটা মেয়ে। হেরা, খুব সুন্দর নাম। সত্যি নওশাদ, আমি মুগ্ধ হয়ে গেছি তোমার বউ দেখে। রেজওয়ান, তুমি কিছু বলছো না যে? আমি আমার বন্ধুকে দেখছি। তুমি কথাগুলো যখন বলছো সুমনা, তখন নওশাদ ব্লাশ করছে, তাকিয়ে দেখো। সত্যি নওশাদ? সুমনা নওশাদের দিকে তাকালো। আরে না রেজওয়ান শালা, তোর চোখ নষ্ট, আর মাথা তো অনেক আগে থেকেই নষ্ট। এখন তো তুমি এটা বলবেই বন্ধু, তোমার সঙ্গে হিসাব পরে হবে আমার। সুমনা, হেরার জন্য ঘুরে ঘুরে এত শপিং করলে দিচ্ছ না কেন ওকে? রেজওয়ান বলল, হ্যাঁ তাই তো দিচ্ছি, দাঁড়াও। সুমনা হেরার হাতে শপিংয়ের ব্যাগগুলো তুলে দিল। তোমার জন্য সামান্য কিছু গিফট। হেরা নওশাদের দিকে তাকালো। নওশাদ চোখ দিয়ে ইশারা করলো নেয়ার জন্য। এই প্রথম সে নওশাদের মুখটা দেখল। ফর্সা সুন্দর লম্বা একজন মানুষ, চোখে চশমা পরা। গতকাল থেকে একবারও সাহস হয়নি মানুষটাকে দেখার। মানুষটার সঙ্গে তার বয়সের অনেক ব্যবধান, কিন্তু তার কাছে এই মানুষটা ফেরেস্তা তুল্য। তিনি যদি সময় মতো না আসতেন, তাহলে তাকে চিনু মিয়া হুজুর লাইলি আপার মতো দৌড়া মেরে মেরেই ফেলত। 3 বছর আগে এরকম সালিশ বসিয়ে তাদের গ্রামের লাইলি আপাকে দৌড়া মারা হয়েছিল। লাইলি আপা 3 দিন পর মারা যায়। তার সামনে বসা মানুষটা কালকে যদি না আসতো সালিশের সময়, তাহলে আজ সে কোথায় থাকতো সে জানে না। তাই তার কাছে এই মানুষটা এখন তার জীবনের রক্ষাকর্তা। হেরা, তুমি তো অনেক সুন্দর, আমি তো প্রথম নজর দেখে কথাই বলতে পারছিলাম না। সুমনা হেরার হাত ধরে বলল। হেরা মাথা নিচু করে শুনছে। পড়াশোনা কি করেছো? অনার্সে ভর্তি হয়েছিলাম, পড়তে পারিনি। সমস্যা নেই, এখন পড়াশোনা করতে পারবে। সুমনা তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে হেরার মুখটা। সে রেজওয়ানের কাছ থেকে পুরো ঘটনা শুনে এসেছে। খারাপ লাগছে তার এই বয়সে কত মানসিক শারীরিক অত্যাচার মেয়েটা সহ্য করেছে।
সুমনা হেরাকে হাত ধরে টেনে দাঁড় করালো। চলো তোমাকে এই বাসাটা দেখাই হেরা। তারপর নওশাদের দিকে ফিরে বলল, তোমার বউকে নিয়ে ওইদিকে গেলাম নওশাদ। যাও। ওরা উঠে চলে যেতেই রেজওয়ান নওশাদের দিকে তাকিয়ে বলল, সরি বন্ধু, অসময়ে চলে আসছি। তুমি বউয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলে? রেজওয়ান, দয়া কর আমার উপর। সেরকম কিছু না, শুধু কালকে চলে যাব বলে ওর সঙ্গে কথা বলছিলাম। আমি অন্য কিছু বলছিলাম নাকি নওশাদ? বিয়ে করতে মাথায় শুধু ওই জিনিস ঘুরছে তোর? আমি গল্প করার কথাই বলছিলাম। তুই কি বুঝে নিছিস? তুই জানিস। সেন্স অফ হিউমার, তাই না? তোকে আমি চিনি না শালা, তুই কি বলতে চাইছিস? ফান না নওশাদ, সিরিয়াসলি বলছি। মেয়েটা অনেক বাচ্চা বয়সী একটা মেয়ে। তুই তোর মতো করে গড়ে নে, দেখবি খুব সুখী হবি বন্ধু। এটাই সবচেয়ে বড় সমস্যা, ওর বয়স কম রেজওয়ান। কি হয়েছে এতে? লোকজন, সমাজ, আত্মীয় স্বজন কি ভাবছে? সবাইকে নিয়ে ভাবতে হবে না তোর। তুই তোর ভবিষ্যৎটা নিয়ে চিন্তা কর বন্ধু। অনেক বছর একা ছিলি, তোর একাকিত্বের ভাগ নিতে আসছে কেউ তখন? নওশাদ তাকিয়ে আছে অন্যদিকে। আমি সেই কথা ভাবছি না রেজওয়ান। আমি মেয়েটির ভবিষ্যৎটা নিয়ে ভাবছি। আমার বয়সে একটা মানুষের সঙ্গে জীবন কাটানো ওর জন্য ঠিক হবে? মানে? তোর মতো একজন ভালো মানুষ পাবিও জীবনে? তোর বয়স কত? 46? নায়ক সালমান খানের বয়স 53। ওর জন্য 15 বছরের মেয়েরাও পাগল। রেজওয়ান, আমি সালমান খান না। দেখতে কিন্তু সালমান খানের মতো ইয়াংই আছিস এখনো তুই। আমার চুল পেকে গেছে, তোর তো এক ভাগ চুলও পাকেনি। তুই বুঝতে পারছিস না রেজওয়ান, ওর আমার বয়সের তফাৎটা একটা সময় বাজে একটা ব্যাপার হয়ে সামনে আসবে। রেজওয়ান গলা নামিয়ে বলল, মেয়েটিকে রেপ করা হয়েছিল বলে তুই কি দূরত্ব বজায় রাখতে চাইছিস? সত্যি করে বল। এরকম ঘটনা ঘটেনি হেরার সঙ্গে। তুই না বললে অফিসে? আমার সঙ্গে কথা হয়েছে মেয়েটির। তাকে তুলে নিয়ে যায় ছেলেগুলো। কিছু করার আগেই সাপে কামড় দেয় ওদের লিডারকে। ওরা ছেলেটিকে নিয়ে হাসপাতালে চলে যায় হেরাকে ফেলে। কিন্তু বাড়িতে ফিরে ও কাউকে বলারই সুযোগ পায়নি যে ওর সঙ্গে কিছু হয়নি। সবাই ধরেই নেয় যা ঘটার ঘটে গেছে। ও গড, কে বলিস? রেজওয়ান অবাক হয়ে বলল, হুম। দুই বন্ধু চুপ করে বসে রইল কিছুক্ষণ। নওশাদ, একটা কথা বলতে চাইছিলাম। তুই তোর আত্মীয় স্বজনদের জনে জনে হেরার পুরো ঘটনা এক্সপ্লেন করতে যাবি না প্লিজ। সবাই সব কিছু সহজভাবে নিতে নাও পারে। মেয়েটা তার প্রাপ্য সম্মানটুকু পাবে না তখন। আমার স্ত্রীর পরিচয়ে সে যতদিন আমার জীবনে থাকবে, হেরাকে সবার প্রাপ্য সম্মান দিতেই হবে। আফটার অল শি ইজ মাই ওয়াইফ। আর তুই? মানে? নওশাদ, তুই ওকে ওর প্রাপ্য অধিকার দিবি না? নওশাদ একটুক্ষণ চুপ করে থেকে বলল, ওর ভালোর জন্যই আমার কাছ থেকে বেশি কিছুর দরকার নেই। একটা দূরত্ব আমাদের মাঝে থাকতেই হবে। নওশাদ, প্লিজ রেজওয়ান, আমাকে বোঝার চেষ্টা কর একটু। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো নওশাদ। হেরাকে নিয়ে সুমনা বাসার লনে এসে দাঁড়ালো। লনের একপাশে সুন্দর বাগান করা, সেখানে বেতের চেয়ার পাতা। সুমনা চেয়ারে বসতে বসতে বলল, এখানেই বসি চলো। হেরা সুমনার পাশের চেয়ারটাতে বসলো। এই বাসাটা দেখছো হেরা? এর ডিজাইন নওশাদের করা। আর কার পছন্দের দিকে খেয়াল রেখে বানানো হয়েছে জানো? গীতির। গীতির কথা বলেছে নওশাদ তোমাকে? হেরা মাথা নেড়ে না বলল। তুমি জানো গীতিকে? না। গীতি নওশাদের বউ। 6 বছর আগে গীতি স্ট্রোক করে মারা যায়, একদম হঠাৎ করে। ও আমাদের বয়সেই ছিল। নওশাদের গীতির ছোটবেলার প্রেম, তারপর বিয়ে। তোমার বরকে এখন দেখছো? ইউনিভার্সিটিতে পড়ার সময় আরও নায়কের মতো ছিল দেখতে। ছাত্র হিসেবে মারাত্মক মেরিটোরিয়াস। এত সুন্দর কবিতা আবৃত্তি করতো নওশাদ, ছবি আঁকতে পারে। এই বাসায় যত পেন্টিং দেখবে সব নওশাদের আঁকা। কথা বলা, চাল চলন সব দেখে মেয়েরা পাগল ছিল নওশাদের। কিন্তু নওশাদ পাগল ছিল গীতির জন্য। পড়াশোনা করা অবস্থায় বিয়ে করে গীতিকে। আজকের নওশাদের এই উত্থান সব গীতির উৎসাহে, ধৈর্যের ফল। নওশাদ খুব ভালোবাসে গীতিকে, এখনও ভালোবাসে হেরা। তোমাকে একটা কথা বলবো, নওশাদ একজন অসাধারণ মানুষ। পৃথিবীর প্রতিটি মেয়ে এমন স্বামী চায় তার জীবনে। এই বিত্ত বৈভবের জন্য না, কিন্তু চায় কারণ সে খুব আন্ডারস্ট্যান্ডিং, লয়াল, রেশনাল একজন মানুষ বলে। ও যাকে ভালোবাসে সব কিছু দিয়ে ভালোবাসে, আবার যাকে ঘৃণা করে খুব বেশি ঘৃণা করে। তুমি তো বয়সে অনেক ছোট, ধীরে ধীরে বুঝতে পারবে। হেরা সুমনার দিকে তাকিয়ে শুনছে কথাগুলো। হেরা, নওশাদা, তোমার বয়সের ব্যবধান অনেক। একটা কথা কি, বয়স কিছু না, যদি তুমি মানুষটার প্রতি আগ্রহী থাকো, মানুষটার জন্য ভালোবাসা অনুভব করো, তাহলেই দেখবে তুমি সুখী। সুখ কখনো বয়সের মুখাপেক্ষী হয় না।
তুমি মনে রাখবে এই সংসারটা তোমার। নওশাদের জীবনটা ভালো রাখার, ওর সঙ্গে হয়ে ওঠার দায়িত্ব তোমার। নওশাদ মানুষটা তোমার। মানুষটাকে যত তাড়াতাড়ি আপন করে নিবে, দেখবে ও এত ভালো একটা মানুষ, তোমার জীবনটা বদলে দিবে তার ভালোগুলো দিয়ে। হেরার খুব লজ্জা লাগছে কথাগুলো শুনে। আপু, উনি আমার জীবনটা বদলে দিয়েছেন। আমাকে যেখান থেকে তুলে এনেছেন তিনি, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি সব। তুমি পিছনে ফিরে আর তাকাবে না, ঠিক আছে? যা খারাপ ছিল সব তুমি ফেলে এসেছো। এখান থেকে সব ভালো দেখবে, ভালো হবে। আর একটা কথা বলি, গীতি যাওয়ার পর এইবারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গীতির দুই বোন আর নওশাদের ছোট ভাইয়ের বউরা। একদল করে নিশালের আর মৃত গীতির কাঁধে ভর দিয়ে, আর আরেক দল করে নওশাদের বাবার কাঁধে ভর দিয়ে। মানে ওই দুজনের ভালো করছে তারা সেই উসিলা দিয়ে। তোমাকে আগে নিশাল আর নওশাদের বাবার ভরসার জায়গা হতে হবে। দেখবে এমনি এমনি বাকিরা তাদের অবস্থান বুঝে সরে যাবে। মোট কথা, তোমাকে এই সংসারের দায়িত্বটা নিজের করে নিতে হবে। সবচেয়ে আগে নওশাদকে নিজের করে নিতে হবে। তুমি কোথায় ছিলে, কি ছিলে, ওসব নিয়ে চিন্তা করো না। এখন শুধু তুমি নওশাদ আজমির স্ত্রী, এটা মনে রেখো। হেরা মনে মনে ভাবছে, এটা কিভাবে সম্ভব? ওনার উপর আমার কি জোর? আনারের মা ওদের কাছে এগিয়ে এলো। ম্যাডাম আর আম্মা, আপনাদের স্যার ডাকে, ডিনার দিছে টেবিলে। চলো হেরা। সুমনা আর হেরা লিভিং রুমে এসে ঢুকলো। হেরার মাথায় যথারীতি ঘোমটা দিয়ে ঢাকা। সুমনা নওশাদের পাশে বসে বলল, তোমার বউয়ের সঙ্গে গল্প করছিলাম, খুব মিষ্টি একটা মেয়ে। কি কথা বলছিলে? বললাম, এখন এই সংসার, এই বাড়ি এবং নওশাদ আজমি সব তোমার। তুমি তোমার দায়িত্ব যত তাড়াতাড়ি বুঝে নিবে তত ভালো। নওশাদ বলল। ও কি বলল? বলেনি কিছু, চুপচাপ শুনল। তুমি ওকে নার্ভাস করে দিয়েছ হয়তো সুমনা, এত কঠিন কঠিন কথা বলে। রেজওয়ান সুমনার দিকে তাকিয়ে বলল, চলো তাড়াতাড়ি ডিনার করে বিদায় নেই। নওশাদের কালকে সকালে ফ্লাইট, ওর ঘুমাতে হবে, আরও কাজ থাকতে পারে। নওশাদের দিকে তাকিয়ে চোখ টিপ দিল রেজওয়ান। ওরা চারজন একসঙ্গে ডিনার করলো। হেরার এত লজ্জা লাগছিল সবার সঙ্গে খেতে। নওশাদ ওর দিকে তাকালেই ওর কেমন ভয় ভয় লাগে, গা কেমন ছমছম করে। হেরা নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওর দম বন্ধ হয়ে আসে। কিন্তু মানুষটা এত সুন্দর, এত ভালো, কত সুন্দর করে নরম গলায় কথা বলে। বন্ধু আর বন্ধুর বউয়ের দুষ্টুমি করা কথাগুলো শুনে লজ্জা পাচ্ছিল, আবার কি দৃঢ়তা নিয়েও কথা বলে। কালকে রাতে কিভাবে সবার সামনে ওর পরিচয়টা দিল। অনেক টাকার মালিক হয়তো, কিন্তু বাড়ির কাজের লোক থেকে শুরু করে বন্ধু সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে। হেরাকে শুরু থেকে আপনি আপনি করে কথা বলছে। হেরাকে কেউ কখনো আপনি করে কথা বলেনি। সুমনাকেও হেরার খুব ভালো লেগেছে, খুব আপন মনে হচ্ছে ওনাকে। ওর সঙ্গে ওর নানা নানু ছাড়া কেউ খুব একটা ভালো ব্যবহার তো করেনি কোনো দিন। এখানের মানুষদের ব্যবহার ওকে খুব অবাক করছে। যাওয়ার সময় সুমনা নওশাদ আর হেরার ছবি তুলে দিল। নওশাদ, তোমার মোবাইলটা দাও। কেন? দাও, লক খুলে। নওশাদ সুমনার হাতে ওর মোবাইলটা তুলে দিল। তুমি আর হেরা দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। সুমনা, খুব বেশি কি দরকার? পরে বুঝবে কতটা দরকার ছিল নওশাদ আজমি। হেরাকে টেনে সুমনা নওশাদের পাশে দাঁড় করালো, ঘোমটা সরিয়ে তারপর ছবি তুলে দিল। নওশাদের কাছে মোবাইলটা দিতে দিতে সুমনা বলল, খুব বেশি সময় লাগবে না ছবিটা তোলা যে জরুরি ছিল বুঝতে। এই ধরো আগামীকাল প্লেনটা টেক অফ করে ঢাকার আকাশে যখনই উঠবে, তখনই মনে পড়লো কাউকে রেখে অনেক দূরে চলে যাচ্ছ। তখন এই ছবিটা দেখতে ইচ্ছে করতেই পারে নওশাদ। সত্যি বলছো সুমনা? 100% মিলিয়ে নিও। সুমনা আর নওশাদ গলা নামিয়ে কথাগুলো বলছিল। হাসতে হাসতে নওশাদ বলল, সেরকম কিছু হবে না সুমনা। হবে হবে, বিয়ে এমন এক জিনিস পাথরকে গলিয়ে নদী বানিয়ে দেয়। তাই বুঝি? হাসছে শুধু নওশাদ। হে সোনা, আমার কথা মিলিয়ে নিও। রেজওয়ান এসে নওশাদের কাছে দাঁড়ালো। তুই ফিরবি কবে? সব মিলিয়ে 5 দিন থাকবো। এই কদিন হেরা এই বাসায় একা থাকতে পারবে? আশা করি অসুবিধা হবে না, বাড়ি ভর্তি লোকজন আর শোয়েব তো আছেই। সুমনা হেরার হাত ধরে বলল, তোমার যে কোনো কিছু লাগলে আমাকে ফোন দিবে। আনারের মায়ের কাছে বললে আমার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিবে। নওশাদ থাকবে না, এমনকি নওশাদকে কিছু বলতে পারছো না মুখ ফুটে, সোজা আমাকে একটা কল দিবে। আমি কিন্তু নওশাদকে বকতেও পারি। হেরা ঘাড় কাত করল। নওশাদ, আমি এসে হেরাকে নিয়ে যাব টেইলার্সের কাছে। যে ড্রেসগুলো এনেছি বানাতে দিতে হবে। ঠিক আছে সুমনা, তোমার যা ইচ্ছে করো হেরাকে নিয়ে।
সুমনা হেরাকে জড়িয়ে ধরল। আসি। সুমনা আর রেজওয়ানের গাড়িটা বের হয়ে যাওয়ার পর নওশাদ আর হেরা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কেমন লাগলো ওদের হেরা? ভালো। ওদের এই হাসি খুশি উল্লাসটা আমার খুব ভালো লাগে, বুঝলে? এখন উপরে যাই, চলো। দুজন উপরে উঠে এলো। তোমার তো আব্বার সঙ্গে দেখা হয়নি হেরা। জি না। চলো, আব্বা জেগেই আছে, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নওশাদ হেরাকে নিয়ে তার আব্বার ঘরে ঢুকলো। ফরহাদ আজমি টিভিতে নিউজ চ্যানেল দেখছে। নওশাদ আর হেরাকে দেখে চোখ তুলে তাকালো, তারপর হেরার দিকে তাকিয়ে বলল, বড় বৌমা, তোমার উপর আমার অনেক রাগ। হেরা একটু ভরকে গেল। নওশাদ ফিসফিস করে বলল, আব্বা ভেবেছে তুমি গীতিহারা, কিছু মনে করো না। থাক, কিছু বলার দরকার নেই, উনি আমাকে না হয় তাই ভাবুক। নওশাদ হেরার কথায় অবাক হলো। মেয়েটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ওর খুব ভালো লাগলো ব্যাপারটা। কি বড় বৌমা, কথা বলছো না কেন? এভাবে তুমি এই বাসাটা কাজের মানুষের কাছে ফেলে, আমাকে অসহায়ের মতো ফেলে বাপের বাড়িতে গিয়ে থাকতে পারলে? নওশাদ এগিয়ে এলো। আব্বা, ও আর যাবে না, ঠিক আছে? আর কখনো যাবে না। বুড়ো মানুষ একা থাকে সারাক্ষণ। হেরা এসে পায়ের হাত দিয়ে সালাম করলো শ্বশুরকে। হেরার মাথায় হাত দিয়ে তিনি বললেন, ভালো থাকো। নওশাদ তোমার সঙ্গে ঝগড়া করলে তুমি আমার কাছে এসে বলবে, রাগ করে বাবার বাড়ি যাবে না। এই বাড়ি তোমার, তুমি কেন যাবে? প্রয়োজনে নওশাদকে বের করে দিব। আর বাবু, তুই কি করে বউয়ের সঙ্গে ঝগড়া করিস? আমাকে দেখেছিস তোর মায়ের সঙ্গে ঝগড়া করতে কোনোদিন? নওশাদ হাসছে। আব্বা, তুমি রাতের ওষুধ খেয়েছো? খেয়েছি। তাহলে ঘুমাও। আর একটা কথা, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। বৌমা যাচ্ছে তোর সঙ্গে? না, ও এখানেই থাকবে। তুই চিন্তা করিস না, আমি আছি, সবার খেয়াল রাখবো, চিন্তা করিস না। ঠিক আছে আব্বা, তুমি আছো, আমার আর চিন্তা কিসের? নওশাদ হাসল। যা, এখন ঘুমিয়ে পড় গিয়ে, কালকে অনেক দূর যাবি। নওশাদ বাবার রুম থেকে বের হয়ে বলল, হেরা, আব্বার কথা মনে থাকে না, এক এক সময় এক এক পিরিয়ডে সেট করে। কখনো ভাবে আমি এখনো স্টুডেন্ট, কখনো আরেকটু বড়। আম্মা মারা গেছে সেই কবে, সেটাও মনে থাকে না। ডাকাডাকি করে আম্মার নাম ধরে। বয়স হয়েছে। আমি বুঝতে পেরেছি। তুমি কি এখন ঘুমাবে? তা না হলে আমার রুমে আসতে পারো হেরা। নওশাদ কথাটা বলেই অবাক লাগলো নিজের উপর। সে কি হেরার সঙ্গে সময় কাটাতে চাইছে? হেরার সঙ্গটা উপভোগ করছে? পরক্ষণেই মুখ ফিরিয়ে বলল, না থাক, তুমি যাও, রেস্ট নাও, কালকে সকালে যাওয়ার আগে কথা হবে। হেরা গেস্ট রুমে ঢুকে যাওয়ার পর নওশাদ নিজের রুমে ঢুকল। মনে মনে চিন্তা করছে, মাত্র তো 24 ঘন্টা হলো মেয়েটিকে বিয়ে করেছে সে, যার সঙ্গে তার বয়স মানসিকতার কিছুরই মিল নেই, কিন্তু সে কিভাবে ওর সঙ্গটা চেয়ে বসলো? তাহলে কি ওর ভেতরের একাকিত্বটা চাইছে কেউ একজন আসুক ওর কাছে? এত বছর তো এভাবে কাউকে কাছে পেতে ইচ্ছে করেনি। 6টা বছর তো কম না। ইচ্ছে করলেই সে কতভাবেই একাকিত্বটা ঘোচানোর চেষ্টা করতে পারত, কিন্তু কখনো তার মনে হয়নি কারো সঙ্গ খোঁজার। বন্ধুদের বউ থেকে শুরু করে বিজনেস কন্ডির পরিচিত মিডিয়ার সেলিব্রিটি, কত মেয়ে তার দিকে কত ইঙ্গিত করেছে গত 6 বছরে। কখনো তো মনে হয়নি কাউকে নিয়ে নিবৃতে একটা সন্ধ্যা কোনো রেস্টুরেন্টে বসে কাটাই। অন্য চিন্তা তো দূরের ব্যাপার। তার এক ইশারায় কত মেয়েই তার 2 হাতে ধরা দিত, কিন্তু এমন কোনো দুর্বল মুহূর্ত তার জীবনে আসেনি যে সে কারো প্রতি এক বিন্দু আগ্রহী হবে। মনের বা শরীরের কোনো প্রয়োজনেই না। নিজের আশেপাশে এক কঠিন দেয়াল সে তুলে রেখেছে। তবে এই মুহূর্তে তার কি হলো? খুব লজ্জা লাগছে নিজের কাছেই। ঘরের সব আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে, এরকম একটা বিয়ে তার কপালে লেখা ছিল। গীতের জায়গায় আর কাউকে বসাতে পারবে না ভেবে সে গত 6 বছর পার করেছে। আজ একটা কম বয়সী মেয়ের সঙ্গে জীবনটা বেঁধে গেছে। কি হবে এই বিয়ের ভবিষ্যৎ? নওশাদ চোখ বন্ধ করে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। 6ষ্ঠ পর্ব। ফজরের নামাজের পরে নওশাদ অনেকক্ষণ ঘুমালো। অন্যদিন অফিসে যাওয়ার আগে হাঁটাহাঁটি করে আজ রুম থেকে বের হয়নি। শোয়েব নওশাদের রুমের দরজায় নক করছে। গতকাল তার মায়ের শরীর খারাপ থাকায় সে এই বাসায় ছিল না। নওশাদের লাগেজও গুছিয়ে দিতে পারেনি, এখন তাড়াহুড়ো করে গুছিয়ে দিতে হবে। নওশাদ দরজা খুলে দিল। সরি মামা, আপনার লাগেজ গোছানো হয়নি, এখন গোছাবো। আপনার শরীর কি খারাপ? না, ঠিক আছে। কালকে অনেক রাত পর্যন্ত রেজওয়ান আর সুমনা ছিল, তাই ঘুমোতে দেরি হয়ে গেছে। শোয়েব নওশাদের লাগেজ গুছিয়ে দিল। শোয়েব, আমি আজ আর অফিসে যাব না, সোজা এখান থেকে এয়ারপোর্টে যাব।
ঠিক আছে মামা, ব্রেকফাস্ট করতে যাই, চলেন মামা। তুমি যাও, আমি আসছি। নওশাদ একটা আকাশি পোলো টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে এলো। গেস্ট রুমের দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে শোয়েব অপেক্ষা করছিল। নওশাদ চেয়ারে বসে আনারের মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার নতুন আম্মা উঠেছে? জি স্যার, ডাকতাম? না থাক, ওর ব্রেকফাস্ট দিয়ে এসো রুমে। শোয়েব মনে মনে চাইছিল মামা যাকে বিয়ে করে এনেছে তাকে দেখতে, কিন্তু কালকে অফিস থেকে সোজা তাদের বাসায় চলে গিয়েছিল, এখন পর্যন্ত দেখাই হয়নি। অবশ্যই এত তাড়াহুড়োর কিছু নেই, একই বাড়িতে যখন থাকা হচ্ছে দেখা হবেই। শোয়েব নওশাদকে বলল, মামা, বিথি আর জ্যোতি খালামণিরা যদি আসে বাসায়? বুঝলাম না। নওশাদ চোখ তুলে শোয়েবের দিকে তাকালো। না মানে আপনার অনুপস্থিতিতে এসে যদি ঝামেলা করে মামির সঙ্গে, তাই বলছিলাম। না, এসব করবে না। আর তুমি তো আছোই, ওদের সামলে নিও। জি মামা। শোয়েব, আব্বা এবং হেরা দুজনের খেয়াল রাখতে হবে তোমার। আপনি চিন্তা করবেন না, আমি আছি মামা। নওশাদ খাওয়া শেষ করে উঠে পড়ল। তুমি খাওয়া শেষ করো, আমি রুমে যাচ্ছি শোয়েব। শোয়েব উঠে দাঁড়ালো। নওশাদ উপরে নিজের রুমে ঢুকে তার কিছু ঔষধ ব্যাগে ঢুকালো। শোয়েবের কথাটা শুনে একটু চিন্তায় পড়ল। বিথি জুথি হেরার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তো? হেরার তো কারো উপর দায় নেই, সে তো জোর করে বিয়েতে বাধ্য করেনি আমাকে। ইনফ্যাক্ট নওশাদকে কেউ বাধ্য করেনি বিয়ে করতে, সে স্বেচ্ছায় হেরাকে বিয়ে করেছে। বিথির সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যাওয়ার আগে তো সম্ভব হচ্ছে না। এসব নিয়ে যখন ভাবছে, আনারের মা এসে দরজায় দাঁড়ালো। স্যার, আপনার চা। হুম, তোমার নতুন আম্মাকে একটু আসতে বলো তো। জি স্যার, বলতেছি। আনানের মা গেস্ট রুমের দিকে ছুটে গেল। নওশাদ চিন্তা করল, হেরাকে একটু বলে যাওয়াই ভালো হবে বিথি আর জ্যোতির বিষয়ে। হেরার ভবিষ্যৎটা চিন্তা করতে হবে ওর। হেরা কি চায় সেটা আগে জানতে হবে। বাইরে থেকে ফিরে হেরার সঙ্গে কথা বলবে। নওশাদের মনটা সকাল থেকেই কেমন ভার হয়ে আছে কেন জানি। ভালো লাগছে না কিছু, খুব ক্লান্ত লাগছে। স্যার। তাকিয়ে দেখে আনারের মা দাঁড়িয়ে আছে। নতুন আম্মা গোসল করে, আমি বইলে আসছি, আসতেছে। ঠিক আছে, যাও। নওশাদ ঘড়ির দিকে তাকিয়ে নিজে রেডি হতে গেল। কিছুক্ষণ পর দরজায় খুব হালকা হাতে টোকা দিচ্ছে কেউ। নওশাদ বুঝতে পারছে হেরা এসেছে। শার্টটা গায়ে চাপিয়ে দরজা খুলে দেখে হেরা দাঁড়িয়ে আছে। লাল রঙের একটা সেলোয়ার কামিজ পরা, মাথায় ওড়নাটা দেয়া, ভেজা চুলগুলো ছাড়া, ফর্সা গোল মুখে ওই দুটো চোখ দেখলে নওশাদের ভেতরটা কেমন যেন হয়ে ওঠে। সদ্য গোসল করেছে বলেই হেরার মুখটা আরও বেশি স্নিগ্ধতায় ভরা। নওশাদ মুগ্ধ হয়ে দেখছে, ওর মনটা ভালো হয়ে গেল হেরাকে দেখে। শান্ত গলায় বলল, ডেকেছেন আমাকে? ও হ্যাঁ, এসো ভেতরে। হেরা ঘরে ঢুকতেই নওশাদ নিজের দরজাটা বন্ধ করল। তোমার গলা ভার কেন? কান্নাকাটি করেছো নাকি হেরা? না, আমার একটু ঠান্ডা লেগেছে, তেমন কিছু না। এসিতে থেকে আমার অভ্যাস নেই তো। খারাপ লাগলে এসি বন্ধ করে দিবে। দাঁড়িয়ে আছো কেন, বসো। এরা নওশাদের রুমের কর্নারে রাখা সুন্দর কাঠের দুটো চেয়ার আছে, সে একটা চেয়ারে গিয়ে বসল। নওশাদ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আর চোখে হেরাকে খেয়াল করছে। ব্রেকফাস্ট করেছ? জি। হেরা, আমি কিছুক্ষণ পর চলে যাচ্ছি দেশের বাইরে। 5 দিনের মতো থাকবো। আমি ছাড়া বাসের সবাই আছে, তোমার কোনো অসুবিধা হবে না। কোথায় যাচ্ছেন? বুলগেরিয়া, ইউরোপের একটা দেশ। জানি, ক্যাপিটালের নামটাও খুব সুন্দর। তুমি জানো নামটা? আমি তো জানি না। সোফিয়া। বাহ। ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় পড়েছিলাম। তারপর প্রাইমারি স্কুলের টিচারের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম, তখন অনেক কিছু পড়তে হয়েছে। তোমার চাকরি হয়েছিল? নওশাদ অবাক হয়ে বলল। না। হেরা মাথা নিচু করে ফেলল। লিখিত পরীক্ষায় টিকেছিলাম, কিন্তু ভাইবা পরীক্ষা দিতে দেয়নি নুরুল। কেন? নওশাদ হেরার সামনের চেয়ারটাতে এসে বসল। নুরুল তো কম শিক্ষিত ছিল, সে চায়নি আমি চাকরি করি। ভার্সিটিতে পড়তে গেলাম, প্রথমে হলে সিট পাইনি, একটা বাসায় কয়েকজন মেয়ের সঙ্গে সাবলেট থাকতাম। সেই বাসা থেকে ক্লাস করতে যাওয়া আসার পথে প্রতিদিন ডিস্টার্ব করতো। বাসায় ঢুকে পড়তে চাইতো জোর করে। বাড়ির মালিক আমাকে বললেন বাসা ছেড়ে দিতে। মামারাও বলল পড়াশোনা বাদ দে। আমার তো মতামতের কোনো জোর ছিল না কারো উপর। নানা তার পেনশনের টাকায় আমাকে লেখাপড়া করিয়েছেন। নানার খুব শখ ছিল আমাকে পড়াবেন, বিসিএস পরীক্ষা দিয়াবেন। তোমার কি ইচ্ছে ছিল? চুপ করে রইল হেরা। আগে যা ইচ্ছে ছিল সেগুলো না হয় দেখা যাবে পরে। তুমি আবার পড়াশোনা শুরু করো হেরা। হেরা অবাক হয়ে বলল,
কিভাবে? আমার তো ইয়ার লস গিয়েছে। নওশাদ বলল, সেসব কোনো ব্যাপার না, তোমাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিই। না না, অনেক টাকার ব্যাপার, লাগবে না। কত টাকার ব্যাপার? 5 লাখ? 10 লাখ? এত টাকা? হেরা চোখ বড় বড় করে তাকালো। নওশাদ হেসে দিল, আমি বুলগেরিয়া থেকে আসি, তোমাকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করে দিব। তুমি পড়াশোনা করবে, ঠিক আছে? কোন সাবজেক্টে পড়তে চাও সেটা তুমি চিন্তা করে রেখো। ভার্সিটিতে পড়তে হলে আমাকে বাসার বাইরে যেতে হবে, একা। নুরুল আর তার লোকজন ঠিকই আমাকে খুঁজে বের করে তুলে নিয়ে যাবে তখন। আমার পড়াশোনার দরকার নেই। হেরা আতঙ্কিত চোখে নওশাদের দিকে তাকিয়ে আছে। নওশাদ হেরার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, হেরা, তোমার আমার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাই ভয় পাচ্ছ। এই ঢাকা শহরের শখানেক নুরুলকে আমি নওশাদ আজমি পকেটে নিয়ে ঘুরি। যে কোনো সময় ইচ্ছে করলেই পকেটে পিষে মেরে ফেলতে পারি, কেউ টেরই পাবে না। নওশাদের দিকে অবাক হয়ে তাকালো হেরা। কি তাকিয়ে কি দেখছ? আপনার অনেক টাকা, অনেক ক্ষমতা। নওশাদ হেসে দিল, যাদের টাকা থাকে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে আসে। আমার অনেক টাকা নেই, তবে আছে কিছু টাকা। আমি তো জানি যাদের অনেক টাকা থাকে তারা অনেক কঠিন মানুষ হয়, বয়স্ক হয়, অনেক খারাপও হয়। আর কি কি হয় হেরা? নওশাদ হাসছে। অনেক গম্ভীর থাকে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমাকে তোমার কেমন মানুষ মনে হচ্ছে? অনেক ভালো মানুষ, হাসি খুশি মানুষ। হেরা গলা নামিয়ে বলল, বয়স্ক মানুষ মনে হচ্ছে না? না। নওশাদের খুব খুব মজা লাগছে হেরার সঙ্গে কথা বলে। মেয়েটার মধ্যে কত সরলতা। বুঝলে হেরা, টাকা দিয়ে মানুষের ভেতরের গুণগুলো পরিমাপ করা যায় না। আমার আজকের এই অর্থবিত্ত অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রম করতে গিয়ে আমি আমার ভেতরের আমিটাকে হারিয়ে যেতে দেইনি। তাই তোমার কাছে মনে হচ্ছে আমি হাসি খুশি মানুষ। আমি আরও হাসি খুশি ছিলাম গীতি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর একা হয়ে গেছি। ওনার একটা ছবি দেখাবেন আমাকে? শিওর, দেখাচ্ছি, দাঁড়াও। নওশাদ বেডসাইড ড্রয়ার থেকে গীতির ছবির ফ্রেমটা বের করলো। এই যে গীতিয়ারা। হেরা হাতে নিল ফ্রেমটা, ছবিটা দেখল। আপনার ছেলে দেখতে ওনার মতো, তাই না? পাশে রাখা নিশালের ছবির দিকে তাকিয়ে বলল হেরা, হুম, নিশাল মায়ের মতো দেখতে। হেরা ছবিটা ড্রয়ারে ঢুকিয়ে রাখল। নওশাদ বলল, হেরা, এই বাসা এতদিন নানান জনের কথায় চলেছে। যারা এই কাজ নিজ দায়িত্বে করত, তারা তোমার উপর একটু রাগ করবে। তাদের উপর তুমি মন খারাপ করে থেকো না। ওরা সবাই আমার আপনজন। আমি নিজেও ওদের উপর রাগ করে থাকতে পারবো না, কষ্ট দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, তুমি এখন আমার পার্ট অফ লাইফ। তোমাকে কেউ কষ্ট দিক সেটাও আমি মেনে নিব না। তোমার যে কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে, কেউ কোনো কথা শোনালেও। হেরা মাথা নিচু করে নওশাদের কথাগুলো শুনছে। বিথিকে তো ওই দিন দেখলে, ও একটু রাগী টাইপের, মাথা গরম করে তোমাকে কিছু বলে ফেলতে পারে। আমি খেয়াল রাখছি সেরকম কিছু যেন না হয় কখনো। তারপরে তুমি আমাকে বলবে। ও মেয়ে হিসেবে খুব ভালো, বুঝলে? তো হঠাৎ বিয়ে করেছি, তাই সবাই একটু শকে আছে। আর কেউ বিয়েটা কিভাবে হলো, কোন পরিস্থিতি হলো, তোমার সঙ্গে আমার পরিচয় কিভাবে হলো কখনো প্রশ্ন করলে বলবে, সবার সব প্রশ্নের উত্তর আমি দিব, আমাকে প্রশ্ন করতে, ঠিক আছে? কিছুক্ষণ চুপ থেকে নওশাদ আবার বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হেরা, তোমার বাবা মা বেঁচে আছে? হেরা মাথা নিচু করে ফেললো আবার। জি, বেঁচে আছে। তাহলে তাদের যে দেখলাম না, স্যার তোমাকে মানুষ করেছেন কেন সেটাও বুঝলাম না। আমার বাবা সিঙ্গাপুর থাকতো। আমার যখন 5 কি 6 বছর, তখন তিনি কোথায় যেন আরেকটা বিয়ে করে ফেলেন। আমার মা আর আমাকে নানা ভাই নিজের কাছে নিয়ে আসেন তখন। নানা ভাইয়ের স্কুলেই পড়তাম আমি। তোমার মা, তিনি কোথায়? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন মা আমাকে ফেলে একজনের সঙ্গে পালিয়ে চলে যান। আসলে ওই সংসারে আমাকে নিতে চায়নি, আর মামার আমাকে রাখবে কেন, তাই কাউকে না জানিয়েই মা হঠাৎ একদিন চলে গেল। নানা ভাই আর নানু আমাকে ফেলতে পারেনি, তাই অনেক কষ্ট করে মামা মামিদের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বড় করেছেন। তারপর যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে শুরু হয় গ্রামের ছেলেদের অত্যাচার। আমি বাড়ি থেকে বেরই হতাম না। যার মা বাবা এভাবে তাকে ফেলে চলে যায়, তার জীবন যে কতটা দুর্বিষহ আপনি কল্পনাও করতে পারবেন না। গ্রামের মহিলারা আমাকে নিয়ে সারা জীবন কত হাসি তামাশা করতো। এমনকি আমার 2 মামি সারাক্ষণ উঠতে বসতে মায়ের জন্য কথা শোনাতো। ঘরের বাইরে কি এক যন্ত্রণার জীবন আমি পার করেছি, আমি জানি আর নানা ভাই জানে। হেরা কিছুক্ষণ চুপ করে রইল। নুরুল ছেলেটা আমার 1 ক্লাস উপরে পড়তো আমাদের স্কুলে।
বকাটা ছেলে, পড়াশোনা নেই, মারামারি, নেশা করা এসব করে বেড়ায়। ওর জন্য স্কুলেও কত মানসিক অত্যাচার সহ্য করেছি। সবাই ভালো রেজাল্টের জন্য প্রাইভেট টিচারের কাছে পড়তো। নানারা তো টাকা ছিল না, আমি কোনো স্যারের কাছে পড়তে পারিনি, নানাই পড়াতো। কলেজে উঠতে ছেলেদের অত্যাচার আরও বেড়ে গেল। কলেজ ছিল বাড়ি থেকে দূরে। যাওয়া আসার পথে নুরুল দলবল নিয়ে পুরো রাস্তা মোটরসাইকেল নিয়ে পিছন পিছন যেত। কোনো মেয়েকে আমার সঙ্গে কলেজে যেতে দিত না তাদের ফ্যামিলি। একা কলেজে যেতে পারতাম না। কলেজ বন্ধ করলাম, বাসায় বসে পড়তাম। মামিদের সংসারে সব কাজ করে দিতে হতো, তারপর পড়তে বসতে পারতাম। একটা সময় নুরুল সন্ধ্যা হতেই বাসার চালে ঢিল ছোড়া শুরু করলো। গভীর রাত পর্যন্ত একটু পর পর চালে ঢিল ছুটত। বৃষ্টির মতো ঢিল ছুটত কখনো। ঘরের পিছনে গিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করত, নাম ধরে ডাকাডাকি করত। কি যে লজ্জার বিষয় ছিল! চেয়ারম্যান, গ্রামের মাতব্বরদের কাছে বলেও কোনো লাভ হয়নি। তারা নানাকে মামাকে বলতো, মেয়েকে সামলে রাখেন, বিয়ে দিয়ে দেন। মামারা বিয়ে দিতে চাইলো। আমিও ভাবলাম বেঁচেই যাব হয়তো, কিন্তু বিয়ের সম্বন্ধ আসলে তাদের হুমকি ধমকি দিয়ে বিদায় করেছে। আমার খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করে চুপি চুপি নানা মামারা কোথা থেকে শুনল নুরুল ওই ছেলেকে মেরে পা ভেঙে দিল। খালাতো ভাইটা তাও বিয়ে করতে চাইল, কিন্তু খালু আর তাদের ফ্যামিলি রাজি হলো না। আমি ভয়ে চুপসে থাকতাম। নানা বলতো, আল্লাহকে ডাক, একদিন আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাবেন, সেদিন কোনো নুরুল কিচ্ছু করতে পারবে না, দেখিস। আমি রাত ভর তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতাম। কিছুক্ষণ দম নিয়ে হেরা আবার বলল, এইচএসসি পরীক্ষা দিতে পারবো না ভেবেছিলাম। হঠাৎ মোটরসাইকেল চুরির মামলায় নুরুল আর তার লোকজন ধরা খেয়ে সেই মাসে আমি পরীক্ষা দিয়ে ফেলি, কিন্তু 2 মাস পর জামিন নিয়ে আবার চলে আসে সব। 2টা গোল্ডেন 5 পেয়েও পড়াশোনা করা হলো না আমার। নানা ভাই বলতো, পড়াশোনা করলেই মুক্তি পাবি, যা পাবি শুধু পড়বি, বিদ্যা কখনো বিফলে যায় না। আল্লাহকে ডাকতাম, তাই ওরা আমার গায়ে হাত তোলার আগেই আল্লাহ হেফাজত করেছে। কিন্তু কেউ তো বিশ্বাস করলো না। আপনি বিশ্বাস করছেন তো আমাকে? হেরার চোখ দিয়ে পানি পড়ছে। নওশাদ হেরার মাথায় হাত রাখল। আমি তোমাকে বিশ্বাস করছি হেরা, আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার যত পড়াশোনা করতে ইচ্ছে করবে আমি করাবো। আর ওই নুরুলদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি আছি। এখানে বসে ওদের আমি টাইট দিব। না থাক, ওরা অনেক ভয়ঙ্কর, পরে আমার জন্য আপনার ক্ষতি করুক, আমি চাই না। আমার ক্ষতি করার সাহস পাবে না। আমি বললাম না, ওদের মতো গুণটা আমি পকেটে নিয়ে ঘুরি। ঠিক আছে, তুমি যখন ভার্সিটিতে যাবে তোমার জন্য আমি পার্সোনাল সিকিউরিটি দিব, যে তোমাকে প্রোটেক্ট করবে, প্রয়োজনে লাইসেন্স করা অস্ত্র দিয়ে। হেসে দিল হেরা, এত কিছু লাগবে না। তুমি নওশাদ আজমির রেসপন্সিবিলিটি, দেখো সে কি করতে পারে তোমার জন্য। নওশাদও হাসছে। মন খারাপ করো না। আচ্ছা, তুমি আসার পর তোমার নানার সঙ্গে কথা বলনি, তিনি হয়তো চিন্তা করছেন, তুমি একবার কথা বলবে? আজ না, থাক, যখন ইচ্ছা হবে ফোন দিয়ে কথা বলো, ভয়ের কিছু নেই। ঠিক আছে। আপনার গোছানো শেষ? কখন বের হবেন? এই তো 8 ঘন্টার মধ্যে। সুমনা আসতে পারে তোমাকে নিয়ে যেতে, তুমি যেতে পারো, তোমার ভালো লাগবে ওর সঙ্গে। ঠিক আছে। ও আচ্ছা, একটা কথা, হেরা, তোমার কিছু লাগলে আনারের মাকে বলবে, কিংবা লিখে দিও রিয়াজকে, এনে দিবে। মৃদু গলায় হেরা বলল, আমার একটা জিনিস লাগতো। হ্যাঁ বলো আমাকে, আমি বলে দিচ্ছি। হেরা চুপ করে রইল। লজ্জা লাগছে ওর চাইতে। কারো কাছে কিছু চাইতে এমনিতেই খুব লজ্জা লাগে ওর, ওনার কাছে চাইতে আরও লজ্জা লাগছে। চুপচাপ কেন, বলো কি লাগবে। নওশাদ হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস ভরতে ভরতে তাকালো। আমাকে কাচের বা অন্য যে কোনো ইমিটেশনের একজোড়া চুড়ি এনে দিতে বলবেন কাউকে। আমার নানু বলতো, বিবাহিত মেয়েদের হাত খালি থাকতে হয় না, অমঙ্গল হয় হাজবেন্ডের। শেষের কথাটুকু বিড়বিড় করে বলল হেরা। নওশাদ অবাক হয়ে তাকালো। হেরা নিজের পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জা পাচ্ছে ওর সামনে, কিন্তু এই লজ্জা মাখা মুখটা দেখতে নওশাদের এত ভালো লাগছে, মনে হচ্ছে সময় থেমে যাক, ওই বুকটা অনন্তকাল দেখতে থাকুক। তার মঙ্গল অমঙ্গলের চিন্তা করছে মেয়েটি। অনেক বছর পর কেউ তার জন্য অলংকারে সাজতে চাইছে। ভোকা মেয়ে জানে না, দুটো হাতের চুড়িতে কারো ভালো মন্দ আটকে থাকে না। ঠিক আছে হেরা, আমি কাউকে বলে দিব। এক কাজ করো, সুমনাকে বলে দিই আমি, ওর সঙ্গে গিয়ে পছন্দ করে কিনে আনো তুমি। না থাক, আপনি আসুন, তারপর। আমি যাব না কোথাও। ঠিক আছে, আমি এনে দিতে বলছি। শোয়েব হুট করেই দরজা খুলে রুমে ঢুকে পড়ল। এতদিনের অভ্যাস তার, কিন্তু আজ রুমে ঢুকেই সে পুরো হতভম্ব হয়ে গেল নওশাদ আর হেরাকে দেখে। এই প্রথম সে হেরাকে দেখছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে আছে। তার মনে হচ্ছে একটা পরী হয়তো চলে এসেছে ঘরে। নওশাদের ডাকে তার হুঁশ এলো।
শোয়েব, তোমার পরিচয় হয়নি হেরার সঙ্গে, তাই না? সরি মামা, আমি জানতাম না, সরি। ইটস ওকে। হেরা, ও আমার ভাগ্নে শোয়েব। ও আমার খুব প্রিয় একটা মানুষ, আমার অ্যাসিস্ট্যান্ট। থাকে এই বাসায়, তোমার যা লাগবে যে কোনো অসুবিধা হলে ওকে বলবে। জি। শোয়েব, হেরা কে তা তো বুঝতেই পারছো? জি মামা। নাও শি ইজ ইয়োর অ্যানাদার রেসপন্সিবিলিটি। আমি থাকবো না, নানা ভাই আর ওর খেয়াল রেখো। জি মামা। আমি নিচে যাচ্ছি মামা, আপনি আসেন। আচ্ছা, কি বলতে এসেছিলে? আপনার পাসপোর্ট আর ল্যাপটপ ঠিকমতো ঢুকিয়েছেন কিনা সেটাই বলতে এসেছি। নিয়েছি। আমি যাই, আপনি আসেন। শোয়েব যাওয়ার সময় আরেকবার হেরার দিকে তাকালো। ওর চোখে মুখে মুগ্ধতা, হতভম্ব ভাব কাটছে না। বিতি খালামণি তো ঠিক কথাই বলেছে। কম বয়সী একটা মেয়ে, এত সুন্দর কোনো মেয়েকে সে সামনাসামনি কখনো দেখেনি। বিয়েটা কিভাবে হলো এখনো মামা তাকে বলেনি। এখন তার খুব জানতে ইচ্ছে করছে। নওশাদ আর হেরার রুম থেকে বের হয়ে এলো। নওশাদ তার আব্বার ঘরে গিয়ে বিদায় নিয়ে এলো। তারপর দুজনের ড্রয়িং রুমে এসে বসলো। শোয়েবকে সব ফাইল এনে দিল, সেগুলো সঙ্গে গুছিয়ে নিল নওশাদ। হেরা সোফায় বসে দেখছে নওশাদকে। নীল শার্ট আর গ্রে কালারের প্যান্ট পরা মানুষটাকে কত সুন্দর লাগছে। কি অদ্ভুত সুন্দর করে কথা বলে সবার সঙ্গে। আজ 3 দিন হয়েছে এই বাড়িতে এসেছে সে, কিন্তু কারো সঙ্গে একটু উঁচু গলায় কথা বলতে দেখেনি। সেদিন বিথি নামের মানুষটা এত রাগারাগি করলো, কিন্তু এই মানুষটা একটুও বিচলিত হলো না। হেরার সঙ্গে কত সুন্দর ব্যবহার করে যত দেখছে মানুষটাকে তত সে মুগ্ধ হচ্ছে। হেরা তার বিবাহিত স্ত্রী, ইচ্ছা করলে হেরাকে সে নিজের অধিকার দিয়ে দখল করে নিতে পারে। হেরার বাধা দেওয়ার কোনো অধিকার বা উপায়ও নেই, কিন্তু না, তিনি একবারও সেরকম চোখে তাকাচ্ছেন না। হেরার কাছে অদ্ভুত লাগছে ব্যাপারটা। সারা জীবন তো 1-2 জন ছাড়া সব পুরুষই দেখল, যারা চোখের দৃষ্টি দিয়ে গিলে ফেলতে চেয়েছে তাকে। কিন্তু এই মানুষটা তো তাকে শুধু অবাক না, মুগ্ধ করে দিচ্ছে। নওশাদ একবার চোখ তুলে ওর দিকে তাকালো। লজ্জা পেয়ে হেরা চোখ নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। পারুল চায়ের ট্রে নিয়ে এসে পাশে দাঁড়ালো। 4 দিন জ্বরে ভুগে আজ সে একটু ঠিক হয়েছে। নওশাদ চায়ের কাপ হাতে তুলে নিয়ে হেরার দিকে তাকালো। হেরাকে পারুল কাপ তুলে দিল। সে মুগ্ধ হয়ে দেখছে হেরাকে। তার কাছে মনে হচ্ছে সিনেমার নায়িকাদের মতো সুন্দর একটা মানুষ তার সামনে। স্যার যেমন সুন্দর, ওনার বউটাও অনেক সুন্দর হয়েছে। হুদাই বিথি খালাম্মা এই মানুষটার পিছে লাগছে। আহারে, কি সুন্দর মুখ মাইয়াটার। শোয়েব পারুলের দিকে তাকিয়ে বলল, যাও আনারের মাকে আসতে বলো। আনারের মাকে নওশাদ বলল, আব্বার খেয়াল রেখো। আর তোমার নতুন আম্মা কিন্তু কিছুই জানে না এই বাসার। তুমি সবসময় সঙ্গে সঙ্গে থেকো। স্যার, আপনি চিন্তা করেন না। নওশাদ উঠে দাঁড়ালো। শোয়েব আনারের মাকে ইশারা করতে আনারের মা চলে গেল সেখান থেকে। মামা, আমি গাড়ির কাছে আছি। শোয়েবও উঠে চলে গেল। হেরা চায়ের কাপ নামিয়ে দাঁড়ালো। তুমি ভয় পেও না হেরা, এখানে সবাই তোমার খেয়াল রাখবে। হেরা সবসময় যেভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে চুপচাপে দাঁড়িয়ে রইল সেভাবে। নওশাদ তাকিয়ে আছে হেরার দিকে। আসি তাহলে হেরা। জি। হেরার খুব বলতে ইচ্ছে করছে সাবধানে থাকবেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। 7ম পর্ব। নওশাদ ড্রয়িং রুম থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। কেয়ারটেকার রিয়াজ আর শোয়েব অপেক্ষা করছে সেখানে। নওশাদের পিছনে পিছনে হেরাও এসেছে। একটু দূরে দাঁড়িয়ে আছে সে। রিয়াজের সঙ্গে কথা বলছে নওশাদ। হেরার কেমন যেন অস্থির লাগছে। এই বাড়িতে ওই মানুষটা ছাড়া কারোর সঙ্গে কথা হয়নি তার। মানুষটা বিদেশে যাচ্ছে, তার মন খারাপ লাগছে খুব। কেন এই মন খারাপ লাগা সে বুঝতে পারছে না। এই শহরে এই মানুষটা ছাড়া আর কাউকে সে চেনে না। অবশ্য নওশাদ মানুষটাকেও সে চিনে না এখনো, তবে মানুষটা খুব ভালো, এটা সে বুঝে গেছে। পিছনে ফিরে নওশাদ আবার হেরার কাছে এসে দাঁড়ালো। তো আসি হেরা, ভালো থেকো। কবে আসবেন? 5 দিন পর। ভালো থেকো। নওশাদ হাসি মুখে হেরার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে উঠল। শোয়েব ওকে সি অফ করতে যাচ্ছে সঙ্গে। হেরা পোর্চের নিচে এসে দাঁড়িয়েছে। ড্রাইভার বাহার গাড়ি স্টার্ট দিতেই নওশাদ জানালা দিয়ে তাকিয়ে দেখে হেরার চোখ ছলছল করছে। হেরার চোখ কি ওর জন্য ভিজে উঠেছে? নওশাদের বুকের মাঝেও কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। জীবনেতে বহুবার দেশের বাইরে গেছে। গেতে যাওয়ার পর কখনো প্রতি মাসে, কখনো 1 মাস 2 মাস পর পর। আজ অনেক বছর পর এই যাওয়ার সময় কেউ একজন ওকে বিদায় দেওয়ার জন্য পোর্চের নিচে দাঁড়িয়ে আছে। গাড়িটা আস্তে আস্তে গেট পার হয়ে গেল। হেরা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ওর খুব মন খারাপ লাগছে। 3 দিন ধরে দেখলো 2 দিন মাত্র মানুষটা ওর সঙ্গে কথা বলেছে। এতে এখন মনে হচ্ছে মানুষটা যখন এখানে থাকবে না, তার সব কিছু ফাঁকা হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে তাকে কেউ বিপদে পড়লে রক্ষা করবে না। জীবন তাকে কখনো ভালো কিছু দেয়নি। নিজের বাবা মা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে রেখে চলে গেছে। বাবা তো জীবনে কখনোই তার খোঁজ নেয়নি। মা হঠাৎ হঠাৎ অনেক বছর পর পর বাপের বাড়ি এসেছে, সবার সঙ্গে ঝগড়া করেছে, হেরার খোঁজ নিতে আসেনি কখনো, আদর করে দুটো কথা বলিনি। কিন্তু কি অদ্ভুত, জানাশোনা নেই, হঠাৎ তার চরম বিপদে একটা মানুষ কোথা থেকে উড়ে এসে চলে এলো, তারপর তাকে সব বিপদ থেকে রক্ষা করে এক রাজপ্রাসাদে নিয়ে এলো। রূপকথার গল্পে রাজার কুমার আসতো, আর তার জীবনের গল্পে একজন রাজা চলে এসেছে। জীবনের এই অংশটুকু কি রূপকথার মতো হচ্ছে? সে কোনো স্বপ্ন দেখছে না তো? 2 দিন ধরে যে রুমটায় আছে সে তার নরম বিছানায় এসে শুয়ে পড়ল হেরা। এরকম সুন্দর ঘর, যত্নে সাজিয়ে রাখা প্রতিটি জিনিস সে কখনো দেখেনি আগে। সারা জীবন অযত্নে অবহেলায় বড় হয়েছে সে। আজ তার জন্য যেসব কাপড় কিনে আনা হয়েছে তার একটির দাম দিয়ে সারা বছরের কাপড় হয়ে যেত তার। এসব কিছু কি সত্যিই সে যোগ্য? নওশাদ মানুষটার যোগ্য সে কখনো হয়ে উঠতে পারবে না। হেরার খুব কান্না পাচ্ছে। এখানে আসার পর এরকম বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হয়নি তার, কিন্তু এখন এত কষ্ট কেন হচ্ছে? বেশ অনেকক্ষণ শুয়ে শুয়ে কাঁদল হেরা। দুপুরের দিকে আনারের মা এসে ঢুকলো ঘরে। আম্মা, আপনি কি ঘুমে? হেরা তাকালো। আচ্ছা আনারের মা, তুমি আমাকে আম্মা ডাকো কেন? তাইলে কি ডাকবো? আপনি হইলেন স্যারের বউ, আপনারও তো আম্মাই ডাকতে হইব আমার। আগের জন্মে শুধু আম্মা ডাকতাম, আর আপনি হইলেন নতুন আম্মা। তোমার আগের আম্মা কেমন ছিল গো? মানুষ ভালা ছিল, সবাইরে আদর সোহাগ করতো, আবার রাগও ছিল অনেক। স্যার তো ভয় পাইতো, আমরা সবাই ভয় পাইতাম। হঠাৎ কইরা মরলো মানুষটা। ভালো মানুষ। সন্ধ্যার সময় শুধু আমারে কইলো শরীরটা খারাপ লাগছে আনারের মা। তারপর ডাক্তার স্যার আইলো, তিনি জোর করে হাসপাতালে নিয়ে গেল। তার কতক্ষণ পর খবর আসলো আম্মা নাই। স্যার খুব কাঁদছে। কোনো পুরুষ মানুষই বউ মরলে এত কাঁদতে দেখি নাই এই জন্মে। খুব বাসনা করতো আম্মারে স্যার। বিয়ে করেনি এত বছর। সবাই কত কইছে বিয়ে করতে। আসলে আপনি ছিলেন তো স্যারের ভাগ্যে, তাই করে নাই। তোমার স্যার খুব ভালো, তাই না আনারের মা? স্যার খুব ভালো মানুষ গো আম্মা, কিন্তু খুব দুঃখী। নিশাল ভাইরে কত ভালোবাসে, কিন্তু ভাইয়া শুধু দূরে দূরে থাকে, বাপের কাছে আসে না। ভাইয়া আসলে স্যার কি যে করে ছেলেরে খুশি করতে, কিন্তু ভাইয়া চুপচাপ থাকে। পড়াশোনা করে, বন্ধুর বাসায় যায়, খালার বাসায় যায়, কিন্তু বাপের সাথে 2 মিনিট বসতে চায় না। স্যার মন খারাপ করে। এত বছর ধরে আছি তো সব বুঝি আম্মা। নিশাল ভাইয়া তো চোখের সামনে হয়েছে, কোলে করে বড় করছি। এতটুকু ছোট রাইখা মা মরল, তারপর থেকে ভাইয়া চুপচাপ হয়ে আছে। আনারের মা চোখের পানি মুছল শাড়ির আঁচল দিয়ে। কিছুক্ষণ চুপ থেকে হেরার উদ্দেশ্যে বলল, এখন ওঠেন, দুপুরের খাওয়া আনছি, খান। ইচ্ছে করছে না আনারের মা। এ কেমন কথা? ওঠেন আম্মা, আপনার তো গলাও ভাঙছে। ঠান্ডা লেগেছে। ও কিছু না, আমার একটু ঠান্ডার ধাত আছে, ঠিক হয়ে যাবে। ওষুধ লাগলে বলিয়েন আম্মা, আনাই দিব। স্যার বলছে আপনার যেন কোনো অযত্ন না হয়। তোমাকে বলে গেছে এই কথা? সবাইকে বলছে। এখন উঠেন, ভাত খান। ওদের কথার মাঝখানেই পারুল কর্ডলেস ফোন নিয়ে এসে রুমে ঢুকলো। আম্মা, সুমনা ম্যাডাম ফোন দিছে, আপনার সাথে কথা বলতে চাই। হেরা হাত বাড়িয়ে কর্ডলেস ফোনটা নিল। হ্যালো, কেমন আছো হেরা? জি ভালো। তোমার গলার এই অবস্থা কেন? নওশাদের জন্য মন খারাপ? লজ্জা পেয়ে গেল হেরা। আমার একটু ঠান্ডা লেগেছে। বেশি সমস্যা হচ্ছে? ডাক্তারের কাছে যাবে? না না, ঠিক আছি, অল্পতেই ঠান্ডা লেগে যায়, একটু গরম কিছু খেলে ঠিক হয়ে যাবে। লাঞ্চ করেছো? করবো এখন। ঠিক আছে, লাঞ্চ করে রেডি হয়ে থেকো, আমি আর তুমি বের হব। আমি? কেন, কোনো সমস্যা? না মানে কোথায় যাব? তোমাকে নিয়ে টেইলার্সের কাছে যাব, তারপর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। আর নওশাদের সঙ্গে আমার কথা হয়েছে, তুমি নির্দ্বিধায় যেতে পারো আমার সঙ্গে। জি আচ্ছা। ফোন রেখে হেরা লাঞ্চ করতে বসল। নওশাদের প্লেন যথাসময়ে টেক অফ করেছে, এবং সত্যি সত্যি প্লেনটা যখন ঢাকার মাটি থেকে শূন্য উঠে গেল, সঙ্গে সঙ্গে গতকাল রাতের সুমনার কথাটা মনে পড়ে গেল। তার মনে হচ্ছে আসলেই এবার কেমন যেন একটা পিছুটান ফিল করছে সে। বাসা থেকে বেরিয়ে আসার সময় হেরার ছলছল করা চোখ দুটো ওকে খুব অবাক করেছে। হেরা কি আর চলে আসার জন্য মন খারাপ করেছে? বাচ্চা বয়সী মেয়ে আবেগী হয়ে গেছে, এটাই স্বাভাবিক। নওশাদ তার মোবাইলটা বের করলো। গ্যালারিতে গিয়ে গতকাল সুমনা যে ছবিগুলো তুলেছিল সেগুলো বের করলো। তার আর হেরার ছবি। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর পাশে। হেরার একটা সিঙ্গেল ছবিও আছে। অদ্ভুত সুন্দর একটা মুখ। সবচেয়ে বেশি সুন্দর ওর চোখ। এটাই খুব নাড়িয়ে দিচ্ছে নওশাদকে। এয়ার হোস্টেস এসে দাঁড়ালো লাঞ্চ নিয়ে।
নওশাদ মোবাইলটা ঢুকিয়ে রাখলো তার ব্যাগে। আগামী কয়েকদিন ব্যস্ততায় কাটবে তার। সুমনা হেরাকে নিয়ে দর্জির কাছে নিয়ে সব আনস্টিচ ড্রেস আর ব্লাউজ বানাতে দিল। তারপর দুজন মিলে হেরার জন্য স্যান্ডেল, ব্যাগ, কসমেটিক্স কিনলো। হেরার এত এত শপিং করতে খুব অস্বস্তি লাগছে, কিন্তু সুমনা নাছোড়বান্ধা, সে কিনে দিবেই। তারপর দুজনে কফি খেতে ঢুকলো। হেরা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার বড় বোনের মতো। তুমি জানো না নওশাদ আমার আর রিজওয়ানের জন্য কি। আমরা এত ভালো বন্ধু, কখনো কখনো আত্মীয়ের চেয়েও বেশি। আজ প্রায় 25 বছর আমরা একে অপরের সুখে দুঃখে পাশে আছি। হেরা সুমনার দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। সুমনা বলল, আমরা 4 ভাই 1 বোন। আমি আর আমার বড় ভাই দেশে থাকি, আর সব ভাইরা ইউএসএতে থাকে। বড় ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে, কোনো মেয়ে নেই 2 ফ্যামিলিতে। রেজওয়ানরা 2 ভাই, বোন নেই। ছোট ভাইয়ের একটা ছেলে, ওখানেও মেয়ে নেই। কাউকে যে এসব শপিং করে দিব, কাকে দিব বলো? দেশের বাইরে ভাইদের মেয়ে আছে, ওরা সব ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরতেই পছন্দ করে। তাই একটু আনন্দ নিয়ে শপিং করা হয় না। নিজের বয়স হয়ে গেছে, নিজের জন্য আর কত শপিং করব? একটা মেয়ে থাকলে কি কিনতাম, কিভাবে সাজাতাম, প্রায় সময় চিন্তা করি। তোমার জন্য শপিং করে অনেক বছর পর মজা পেয়েছি, তাই তুমি কিছু মনে করলেও করার কিছু নেই। হাসছে সুমনা। হেরা, সারা জীবন একটা বোনের জন্য হাপিত্তেশ করেছি। ইস, যদি একটা বোন থাকতো। তারপর মেয়ের জন্য কত শখ ছিল একটা মেয়ে বাচ্চার, কিন্তু হলো 2 ছেলে। এখন এদের বউ আসলে পরে বাসায় মেয়ে আসবে, আর তো কোনো উপায় নেই। ওই জিন্স প্যান্ট আর গেঞ্জি শার্ট দেখতে দেখতে চোখ পচে গেল আমার। হেরা মাথা নিচু করে বলল, এত এত টাকা খরচ করছেন আপনারা, আমার খুব খারাপ লাগছে। এখানে খারাপ লাগার কিছু নেই হেরা। পছন্দের মানুষের জন্য টাকা খরচ করার মাঝে আনন্দ আছে, বুঝলে? তোমার তো বয়স এখন শপিং করবে, ঘুরবে, আনন্দ করবে। শোনো হেরা, তোমার বর কিন্তু খুব পশ, তার সব কিছু হতে হবে বেস্ট। দেখবে ও যা পড়বে, যা খাবে, সব ভালো হতে হবে। তা না হলে ছুঁয়েও দেখবে না। গীতি যখন ছিল, এত এত কাজের লোক থাকলে কি হবে? নওশাদ গীতির হাতের রান্না ছাড়া খেত না। গীতি মারা যাওয়ার পর 6-7 মাসে নওশাদ শুকিয়ে কাঠি হয়ে গিয়েছিল, খেতে পারতো না। খাবে কম, কিন্তু যা খাবে রান্না ভালো হওয়া চাই। তুমি রান্না জানো হেরা? মামিদের সংসারে ছিলাম সেই ছোট থেকেই। মাছ কাটা থেকে রান্না করা, ঘর মোছা থেকে হাঁড়ি পাতিল ধোয়া, সব করতে হয়েছে আমাকে। তাহলে তো ভালোই হলো, নওশাদের জন্য রান্না করতে পারবি তুমি। শোনো, রান্না কি জানো? ভালোবাসা নিয়ে কারোর জন্য কিছু করছো, সেটা অসাধারণ হবে। সেই ভালোবাসা কি রান্নার ভেতর কোনো কাজের মানুষ দিতে পারবে বলো, যেটা স্ত্রী তার স্বামীর জন্য দিবে? আমি তো এত ভালো রান্না পারি না, উনি কি পছন্দ করে সেটাও জানি না। পারবে, দেখো। নওশাদ খুব সিম্পল খাবার খেতে পছন্দ করে, বাঙালি খাবার। তুমি ওর জন্য তাই করতে পারো। আর টাকা খরচ করা নিয়েও চিন্তা করতে হবে না তোমার। তোমার বরের এত টাকা আছে, এত টাকা আছে, তুমি প্রতিদিন খরচ করেও কিছু করতে পারবে না, বুঝলে? সুমনা হাসছে। হেরাকে সুমনা সন্ধ্যার পর বাসায় নামিয়ে দিয়ে গেল। রিয়াজ দৌড়ে এসে শপিং ব্যাগগুলো ধরল। উপরে দিয়ে আসবো আম্মা এগুলো? না থাক, আমি নিয়ে যাচ্ছি। আমি নিচ্ছি বলে রিয়াজ ব্যাগগুলো নিয়ে চলে গেল। নিচে লিভিং রুমের পাশে 10 ফুট লম্বা একটা ন্যাচারাল অ্যাকোরিয়াম আছে, অনেকটা লেকের মতো করা। সেখানে অনেক গোল্ড ফিশ, ওয়াকিং গোল্ড ফিশ, এঞ্জেল ফিশ, বিশাল সাইজ এক একটার। এই জায়গাটা হেরা দেখেনি। মাছগুলো দেখে ওর মন ভালো হয়ে গেল। এত সুন্দর মাছ ও জীবনে দেখেনি। একবার তাদের ভার্সিটির এক স্যারের বাসার ড্রয়িং রুমের গ্লাসের অ্যাকোরিয়াম দেখেছে সে, কিন্তু সেখানের মাছগুলো ছিল ছোট ছোট, 5-6টা মাছ হবে। কিন্তু এখানে কত মাছ, আর সাইজও বিশাল। মাছগুলোর ছুটে বেড়ানো দেখে ওর খুব আনন্দ হচ্ছে। ও পাশে বসে নিচু হয়ে পানিতে হাত দিতেই ওর হাত ধরতে ছুটে এলো মাছগুলো। হেরা মুগ্ধ হয়ে গেল। খুব সুন্দর, তাই না? চমকে পিছনে তাকিয়ে দেখে শোয়েব দাঁড়িয়ে আছে। হেরা তাড়াতাড়ি মাথার ওড়না ঠিক করল। কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? মামা বলে গেছেন আপনার খোঁজ রাখতে। হেরা মাথা নিচু করে বলল, জি আমি ঠিক আছি। অফিস থেকে এসে শুনলাম আপনি সুমনা ম্যামের সঙ্গে বাইরে গেছেন। উনি এসে নিয়ে গেলেন। জি শুনেছি। একটা প্রশ্ন করব, আপনাদের বাড়ি কোথায়? জি কুষ্টিয়া। ও আচ্ছা। উনি কি বুলগেরিয়া পৌঁছে গেছেন? মামা দোহা পৌঁছেছেন অলরেডি, বুলগেরিয়ার জন্য ফ্লাই করছে হয়তো। আমাকে ফোন দিলে আপনাকে জানাবো। জি আচ্ছা, আমি যাই উপরে। ও শিওর, কিছু লাগলে আমাকে জানাবেন। হেরা সিঁড়ির দিকে চলে গেল। শোয়েব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে এতক্ষণ কোনো পরী তার সামনে ছিল। মামা কোথা থেকে এরকম একটা পরী পেয়ে গেল, সে কিছুই বুঝতে পারছে না।
হেরা উপরে আসতেই তার শ্বশুরের সামনে পড়ল। এই যে বড় বৌমা, তোমাকেই খুঁজছিলাম। তোমার শাশুড়ি কোথায়? তার তো দেখাই পাওয়া যায় না। হেরা কি বলবে বুঝতে পারছে না। তুমি আমার সঙ্গে আসো তো। নওশাদ কোথায়? উনি তো দেশের বাইরে গেছেন। এই বাসায় কারো মন টিকে না, বুঝলে? তোমার শাশুড়ি তার মেয়ের বাসায় গিয়ে বসে আছে। আমাকে বললে যাওয়ার প্রয়োজনও বোধ করে না আজকাল। হেরা শ্বশুরের সঙ্গে সঙ্গে তার রুমে ঢুকল। বসো বৌমা। তুমি এত শুকিয়ে গেলে কেন? অসুস্থ ছিলে? কিন্তু অনেক ফর্সা হয়েছ। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। অবশ্য কি খাবে? এরা যা রান্না করে খেতে ইচ্ছে করে না। কত দিন ভালো কিছু খাই না। আর তোমার শাশুড়ি, তিনি তো রান্নাঘরে ঢুকেই না। কি খাবেন আপনি বলেন আব্বা আমাকে? তুমি রান্না করবে? তাহলে গরুর গোস্ত রান্না করো। এরা শুধু মুরগি রান্না করে, আমার অসহ্য লাগে। হেরা হেসে দিল। ঠিক আছে আব্বা, আমি আপনার জন্য কালকে গরুর গোস্ত রান্না করব। আজ তো অনেক রাত হয়ে গেছে, আপনার খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, তুমি রান্না করলে খাবো মজা করে। যাই এখন আব্বা। যাও, নিশাল দাদুভাই তোমার জন্য কাঁদবে, যাও। হেরা শ্বশুরের রুম থেকে বের হয়ে এলো। ওর খুব নানার কথা মনে পড়ে গেল। নানা খেতে খুব পছন্দ করত, কিন্তু ছেলেদের কখনো বলতো না, হেরাকে বলতো। হেরার হাতের রান্না খুব আরাম করে খেত। হেরার চোখ ভেজে গেল নানার কথা মনে হতেই। রুমে ঢুকে খুব মন খারাপ করে শুয়ে রইল। পারুল এসে ঢুকলো রুমে। আম্মার কি শরীর খারাপ? না। কেন? এখন শুয়ে আছেন, এসি দিয়ে দেই? না থাক, লাগবে না। এত গরমে থাকবেন কেমনে? দেই, আরাম করে বসেন। আমার অভ্যাস আছে, বরং এসিতে থেকেই ঠান্ডা লেগে গেছে। আমার একটু ঠান্ডার ধাত তো, অল্পতেই বুকে কফ জমে যায়, খুব হাঁচি কাশি হয়, শ্বাসকষ্ট হয়। সবাই বলে গরম থেকে আরও বেশি হয়। দেই এসি, আরাম করেন আম্মা। পারুল এসি অন করে দিল। রাতে হেরা যখন ঘুমাতে গেল, এসির রিমোটটা খুঁজে পেল না কোথাও। কাজটা পারুল ইচ্ছে করে করেছে, সে বুঝতেই পারেনি। কাঁথা গায়ে দিয়ে শুয়ে থেকেও হেরার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল। এমনিতেই তার অ্যাজমার সমস্যা আছে। সারা রাত এসির ঠান্ডায় ওর বুকে কফ জমে গেছে, হাঁচি শুরু হয়ে গেল প্রচণ্ড। এই কাজটা পারুলকে দিয়ে যে করিয়েছে, সে যা চেয়েছে তাই হয়েছে। হেরা ঠান্ডায় একেবারে কাবু হয়ে গেল। অষ্টম পর্ব। সকালে ঘুম থেকে উঠে হেরার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, কাশি হচ্ছে খুব, আর একটু পরপর হাঁচি। মাথাও প্রচণ্ড ভার হয়ে আছে, ওষুধ খাওয়া দরকার। কিন্তু কাউকে বলতে তার খুব অস্বস্তি লাগছে। কাকে বলবে? আনারের মা এসে রুমে ঢুকলো। আমার জন্য একটু গরম পানি এনে দাও তো, খাবো। আম্মা, আপনার গলা দিয়ে তো আওয়াজই বের হচ্ছে না, ডাক্তারের কাছে যাবেন? ডাক্তার লাগবে না, তুমি আমাকে একটু গরম পানি এনে দাও, সঙ্গে একটু লবণ। আরেকটা কথা, বাসায় গরুর মাংস আছে? আছে। আপনার খেতে ইচ্ছে করছে? আমি রান্না করতে বলতেছি। হেরা লজ্জা মাখা মুখে বলল, না, আমি রান্না করব। আব্বা আমার হাতে রান্না খেতে চেয়েছেন। ও, দাদা খাইতে চাইছে? কোনো সমস্যা নাই তো ওনার গরুর মাংস খেলে? না, সবসময় দেয়া হয় না, হঠাৎ হঠাৎ খাইলে কোনো সমস্যা নাই আম্মা। কিন্তু আপনার তো শরীর খারাপ, আপনার রান্না করার কি দরকার? কোনো অসুবিধা হবে না আমার, তুমি রান্নার ব্যবস্থা করে দাও, উনি আমাকে রান্না করতে বলেছেন। দাদার গিয়ে দেখেন, এখন মনেও নাই আপনারা কি বলছে। বাদ দেন আম্মা, আপনি আরাম করেন। ওনার মনে না থাকলে কি হবে, আমার তো মনে আছে আনারের মা। ঠিক আছে, আমি সব রেডি করি, আপনারে নিয়ে যাব। হেরা মনে মনে চিন্তা করছে, জীবনে এই প্রথম কাউকে আব্বা বলে ডাকছে সে। আর যে মানুষটা তাকে বাঁচালো, তার বাবার জন্য সামান্য রান্না করতে পারবে না সে? তার তো খুব ইচ্ছে করছে নওশাদ আসলে ওনার জন্যও রান্না করতে। অবশ্য ওর হাতের রান্না উনি খেতে পারবে কিনা সে জানে না। এত বড় মানুষ, দুনিয়ার কত জায়গায় ঘুরেছেন, কত নামি দামি হোটেল আর বাবুর্চির হাতের রান্না খায়। তার মতো শুধু মাছ ভাত শাক ডাল রান্না করা কারো হাতের রান্না খেলে ওনার ভালো লাগার কথা না। আনারের মা সব কিছু রেডি করে হেরাকে কিচেনে নিয়ে গেল। এই বাসার রান্নাঘরটা দেখে হেরা মুগ্ধ হয়ে গেল। সে সারা জীবন রান্না করেছে মাটির চুলায়, বাড়ির আঙিনার কোনায়। এখানে কি সুন্দর পরিপাটি একটা রান্নাঘর! দেখে মনে হচ্ছে টিভিতে দেখা কোনো রান্নাঘর। সব কিছু কি সুন্দর করে গোছানো। এই বাড়ির রান্নার কাজ করে দুইজন কাজের লোক। এর মধ্যে একজন পুরুষও আছেন, নাম আলাউদ্দিন, আরেকজন জরিনা বুয়া। আলাউদ্দিন চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোনায়, জরিনা বুয়া সব এগিয়ে দিচ্ছে। আনারের মা আর পারুল হেরার কাছে এসে দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমাকে এভাবে তাকিয়ে দেখছে কেন? কিভাবে রান্না করবেন দেখি আর কি। আনারের মা, তোমরা যেভাবে করো সেভাবেই করব। হেরা হাসছে। জানেন, আগের আম্মা স্যারের জন্য দাদার জন্য প্রতিদিন একটা তরকারি হলেও রান্না করতো। স্যার তো ওই আমার রান্না ছাড়া খাইতেই পারতো না। তাই আপনি কি এখন থেকে স্যারের জন্য রান্না করবেন? পারুল প্রশ্ন করল।
তোমার স্যার কি আমার রান্না খেতে পারবে? আমি তো এত ভালো রান্না করি না। অবশ্যই খাইব আম্মা। হেরা শ্বশুরের জন্য রান্না করলো নিজে দাঁড়িয়ে থেকে। রান্নাঘর থেকে বের হওয়ার একটু পরেই ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। সারাদিন আর বিছানা থেকে উঠতে পারল না। ভেবেছিল শ্বশুর যখন খাবে পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওর শরীর খারাপ লাগছে। ঘর অন্ধকার করে শুয়ে রইল। নওশাদ বুলগেরিয়া থেকে ফোন দিল সন্ধ্যায়। আনারের মা কর্ডলেসটা নিয়ে এসে দেখে হেরা ঘুমাচ্ছে। অপর প্রান্তে নওশাদ অপেক্ষা করছে হেরার জন্য। স্যার, নতুন আম্মা তো ঘুমায়, ডাক দেই? না থাক, দরকার নেই। উঠলে বলো আমি কল করেছিলাম। অন্য সব কিছু ভালো আছে তো? আব্বার কি অবস্থা? দাদাও ভালো আছে। তুমি ওদের খেয়াল রেখো আনারের মা। এই বলেই নওশাদ ফোন কেটে দিল। আনারের মা ইচ্ছে করেই হেরার শরীর খারাপের কথা বলেনি। তার কাছে মনে হচ্ছে হুদাই স্যারের চিন্তায় ফেলায় কি লাভ। সন্ধ্যায় গীতির বোন জুথি বাসায় এলো। জুথি বিথির বড় আর গীতির ছোট। শান্তশিষ্ট স্বভাবের মেয়ে, কথা খুব বেশি বলে না, একটু গম্ভীর প্রকৃতির, তবে রকচটা। সেই ইদানিং এই বাসায় আসতে পারে না। ওর শাশুড়ি অসুস্থ, কয়েকদিন পরপর হসপিটালে ভর্তি হতে হচ্ছে। বিথির কাছ থেকে নওশাদের বিয়ের খবরটা সে পেয়েছে। তাকেই প্রথম জানিয়েছিল বিথি। সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তা আবার একটা গ্রাম্য মেয়েকে নওশাদ বিয়ে করেছে, এটা তার জন্য সবচেয়ে অবিশ্বাস্য ছিল। তার দৃষ্টিতে নওশাদ পৃথিবীর এমন এক পুরুষ যিনি সব কিছু পারফেক্ট চায়, আর তিনি কিনা বিয়ে করেছে গ্রামের অতি সাধারণ একটা মেয়েকে। এটা বিশ্বাস করা কষ্টকর ছিল। শাশুড়ি হাসপাতালে না থাকলে সে তখনই চলে আসতো। আজ একটু ফ্রি হয়ে সে নওশাদের বাসায় এসেছে। যদিও জানে নওশাদ দেশে নেই, এই বাসায় আসতে তার কারও অনুমতি লাগে না। তার বোনের সংসার, এই সংসার তার বোন তৈরি করেছে। আজও সে এই বাড়ির প্রতিটি কোনায় গীতিকে অনুভব করে। দুলাভাই কিভাবে পারলো আপার জায়গায় অন্য একটা মানুষকে এনে ঠাঁই দিতে? আসলে পৃথিবীতে ভালোবাসা কিছু না, সব মিথ্যা কথার ফুলঝুরি। আপা কত ভালোবাসতো দুলাভাইকে, আর দুলাভাই কি করলো এটা? নিশালের কথাও একবার চিন্তা করলো না। জ্যোতিকে দেখে পারুল দৌড়ে কাছে এলো। খালাম্মা, কখন আসলেন? কি খবর তোদের? আসি খালাম্মা, ভালোই। তোর স্যারের নতুন বউ কোথায়? ঘরে ঘুমায়। আজ দাদার জন্য রান্না করছে, তারপর শরীর খারাপ করছে। কি রান্না করেছে যে শরীর খারাপ হয়ে গেল? গরুর মাংস, দাদা খাইতে চাইছে উনার হাতের রান্না। বাহ, ভালোই তো। 2 দিন হলো এই বাড়িতে এসেছে, এসেই রান্না করে সবার মন জয় করতে চাইছে। কে বলে গ্রামের মেয়েরা সাদাসিধা, এতে দেখছি বিরাট বুদ্ধিমান। কি যে কন খালাম্মা, দেখতে যেমন সুন্দর, বুদ্ধিও আছে। কি সুন্দর কইরা কথা কয় সবার সাথে। দেখলে কথা কইলে মনেই হয় না গ্রামের মাইয়া। পড়াশোনা করা কিন্তু, ইংরেজিও জানে। চল তো দেখি কোথায় সে, আমি আবার বেশিক্ষণ বসতে পারবো না। জ্যোতি আর পারুল দোতলায় উঠে এলো। নওশাদের রুমের দিকে যেতে নিতেই পারুল বাধা দেয়। স্যারের রুমে থাকে না, গেস্ট রুমে থাকে উনি। দুলাভাইয়ের রুমে থাকে না? জ্যোতি অবাক হলো। গলা নামিয়ে ফিসফিস করে পারুল বলল, না, 2জন 2 ঘরে থাকে। কিছুই বুঝলাম না, স্যার বিয়ে করা বউরে অন্য রুমে রাখছে কেন? জ্যোতিকে দেখে আনারের মা ছুটে এলো। কি ব্যাপার আনারের মা, এতক্ষণ হলো এসেছি, তোমার দেখাই নেই। তোমার স্যারের নতুন বউকে নিয়ে বেশি ব্যস্ত নাকি? না খালাম্মা, আমি দাদারে নাস্তা দিয়ে আসলাম। কোথায় তোমার স্যারের নতুন বউ? গেস্ট রুমে, শরীর খারাপ। কি হয়েছে? ঠান্ডা লাগছে। কি? জ্যোতি মনে মনে ভাবছে, হায় রে পুরুষ মানুষ, গোসল করিয়ে করিয়ে নতুন বউকে ঠান্ডা লাগিয়ে দিয়েছে 2 দিনে, আর সময়কে দেখাচ্ছে 2জন 2 রুমে থাকে। হাস্যকর। গিয়ে বলো আমি আসছি, আমি টিভি রুমে আছি। খালাম্মা, নতুন আম্মাই মনে হয় ঘুমায়। আনারের মা, তোমাকে কি বললাম, যাও ডেকে নিয়ে আসো। জ্যোতি দোতলায় বড় একটা লিভিং রুম আছে, সেখানে টিভি ছেড়ে বসলো। আনারের মা বিড়বিড় করতে করতে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালো। আমার হয়েছে বিপদ, একজনের অসুখ, তাও তারে নিয়ে হাজির করতে ওনার সামনে। শোয়েব স্যারও নাই, বাসায় থাকলে সামলাইতে পারত। আনারের মা হেরার ঘরে ঢুকে বেডসাইড ল্যাম্পটা জ্বালালো। হেরা ঘুমাচ্ছে। ইস, মানুষটা দুপুরে খায়ও নাই, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। একটু ঘুমাইছে, এখন ডাকতে হইব। আম্মা, আম্মা। হেরা পাশ ফিরে তাকালো। একটু উঠবেন আম্মা? উনি চলে আসছে বলেই হেরা ধর্মর করে বিছানে উঠে বসল। আম্মা, জ্যোতি খালাম্মা আসছে, আপনারে ডাকে। কে? আগের আম্মার ছোট বোন। আমি বলছিলাম আপনার শরীর খারাপ, তাও বলল যাইতে। ও আচ্ছা, আমি আসছি, একটু দাঁড়াও। হেরা উঠে ওয়াশরুমে ঢুকে গেল। চোখ মুখে পানি দিয়ে বের হলো, চুল ঠিক করলো, মাথার ওড়নাটা দিয়ে ঘোমটা দিল। তারপর আনারের মায়ের সঙ্গে রওনা হলো। আম্মা, জ্যোতি খালাম্মা কথা কম কয়, কিন্তু যা কয় ক্যাটক্যাট করে কয়, ধমক দেয়। আমার কেমন জানি লাগছে আনারের মা। আসেন, ভয় পায়েন না, আপনি তো কোনো দোষ করেন নাই, ডরের কি আছে?
হেরাকে দেখে জ্যোতি কিছুক্ষণ অপলক চেয়ে রইল। বিথি বলেছে মেয়েটা সুন্দর, কিন্তু ও ধারণা করেছিল গ্রামের মেয়ে আর কতটা সুন্দর হবে, হয়তো চামড়া সাদা এই যা। কিন্তু এই মেয়ে তো সত্যি অপূর্ব সুন্দরী দেখতে। গায়ের রং থেকে নাক, ঠোঁট, বিশেষ করে চোখ দুটো কত সুন্দর, সুন্দর ফিগার। নওশাদ আজমি এমনি এমনি টপকিলেনি, এই মেয়ের রূপ দেখেই মজে গেছে। তাই তো মেয়ের বয়স, সামাজিক আর্থিক স্ট্যাটাস কিছুই চিন্তা করেনি। এত আচমকা বিয়ের মানেটা কি, এই মেয়েকে দেখেই এখন বোধগম্য হচ্ছে। হেরা জ্যোতিকে দেখে সালাম দিল। জ্যোতি মুখ দিয়ে সালামের উত্তর দিল না, শুধু চোখ ঝাঁকালো। তোমার নাম কি? হেরা। হেরা? এটা কেমন নাম? যাই হোক, বাড়ি কোথায় তোমার? জি, কুষ্টিয়া। কুষ্টিয়ার মেয়ে ঢাকার নওশাদ আজমির সঙ্গে পরিচয়টা হলো কিভাবে? বিয়েটা কিভাবে করলে বলো তো? হেরা চুপ করে আছে। কি বলবে সে? উনি তো বলে গেছে কাউকে কিছু বলার দরকার নেই, যা বলার উনিই বলবেন। কি ব্যাপার, কথা বলছো না কেন? ধমকে উঠল বিথি। হেরা চমকে উঠল ধমক শুনে। আনারের মায়ের দিকে তাকালো। আনারের মাও অসহায়ের মতো তাকিয়ে আছে হেরার দিকে। চুপ করে আছো কেন? তোমাকে একটা প্রশ্ন করেছি মেয়ে। জি, উনি বলেছেন আপনাদের সবাইকে উনি বলবেন সব কিছু। হেরা মাটির দিকে তাকিয়ে আছে। উনি মানে দুলাভাই? জি। কেন, তোমার মুখ নেই? তুমি বলতে পারছো না? তোমার মতো বাচ্চা বয়সী একটা মেয়ে মধ্যবয়সী একজন পুরুষ মানুষের কাছে বিয়ে বসতে পেরেছো, আর সেই ঘটনাটা বলতে পারছো না? আমাকে উনি বলে গেছেন সবাইকে উনি বলবেন। ঠিক আছে, ঘটনা যাই হোক, তুমি যেই হও না কেন, হেরা বা ফেরা, মনে রাখবে এটা আমার বোনের সংসার। আজ নওশাদ আজমিকে যা দেখছো সেটা ছিল না, আমার বোন তাকে আজকের অবস্থানে এনেছে। তুমি 2 দিনের মেয়ে নওশাদ আজমির বউ হয়ে এসে এই বাড়ির কলকাঠি নাড়বে, তা আমরা কেউ মেনে নিব না। নিশালের জীবনটা ছারখার করবে, আমি আর বিথি কোনোভাবেই হতে দিব না। হেরা মাটির দিকে তাকিয়ে শুধু শুনে যাচ্ছে। তার আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। এবার মনে হয় সত্যি সত্যি ভোগাবে এই আজমা। জ্যোতির কোনো কথাই ও কানে শুনতে পারছে না। খুব কাশি শুরু হয়ে গেল ওর। আরে, এই মেয়ে এত কাশছে কেন? যক্ষা টক্ষা নেই তো? কোথা থেকে এই রোগে নিয়ে আসছে দুলা ভাই আল্লাহ জানে। খালাম্মা, আমার শরীরটা খারাপ, বাদ দেন। স্যার আসুক, আপনার যা জানতে ইচ্ছে হয় ওনার কাছ থেকে শুনিয়েন। চুপ করো আনারের মা। জ্যোতি ধমক দিয়ে উঠল। আনারের মা হেরার হাত ধরে বলল, চলেন আম্মা, ঘরে চলেন। হেরা আনারের মায়ের সঙ্গে লিভিং রুম থেকে নিজের ঘরে চলে এলো। আপনি বসেন, আমি আপনার জন্য আদা চা নিয়ে আসি, আপনার আরাম হইব। জ্যোতির রাগে কাঁপছে। খালাম্মা দেখলেন আনারের মায়ের সাহস, আপনার সামনের থেকে এমনি নিয়ে চলে গেল উনারে। পারুল। আনারের মা নিজের বেশি মাতব্বর ভাবা শুরু করছে মনে হচ্ছে। তাই ভাবে খালাম্মা। ঠিক আছে, সবাইকে সাইজে আনতে হবে বোঝা যাচ্ছে। শোনো, আমি যাচ্ছি, তুমি আমাকে ফোন দিবি পারুল। ওই মেয়ের সব খবর দিবি। দুলাভাই কী লীলা খেলা করে ওই কম বয়সী মেয়ের সঙ্গে জানতে হবে। ঠিক আছে খালাম্মা। জ্যোতি চলে গেল। হেরা বিছানায় শুয়ে আছে। আদা চা খেয়ে ওর একটু ভালো লাগছে। আনারের মা ফ্লোরে বসে আছে। আম্মা, আপনার কি সবসময় এমন টান ওঠে? মানে শ্বাসকষ্টের কথা বলছো? সব সময় না, ঠান্ডা লাগলেই। খুব কষ্ট, তাই না আম্মা? আমার একটা বোনের ছেলেরও এমন টান ওঠে। কষ্ট হয়, কিন্তু এখন ভালো লাগছে, তুমি চিন্তা করো না। ও আম্মা, এত বড় কথাটা কইতে ভুলে গেছি। স্যার ফোন দিছিল বিদেশ থেকে, আপনার সাথে কথা বলতে চাইছিল, আপনি ঘুমিয়েছিলেন। ডাক দিলে না কেন? স্যার না করলো, বললো থাক পরে কথা বলবো। ঘুমে থাকলেও ডাক দিবে, ওনাকে বলার দরকার নেই যে আমি ঘুমে। ঠিক আছে। আমি অসুস্থ বলে দাওনি তো আবার? না না আম্মা, বলি নাই। একটা কথা কই আম্মা, এত বছর এই বাসায় আসি, আগের আম্মা মারা যাওয়ার পর স্যার কতবার বিদেশ গেছে, কিন্তু কোনো দিন বাসায় ফোন দেন নাই। শোয়েব স্যারের কাছ থেকে খবর নিত দাদার। এত বছর পর স্যার আপনার খবর নেওয়ার জন্য ফোন দিছে। দেখবেন স্যার আপনারে বেশি দিন দূরে রাখতে পারবো না আম্মা, নিজের ঘরে ঠিকই নিয়ে যাইব। হেরার খুব লজ্জা লাগছে আনারের মায়ের কথা শুনে। আর আপনি 2 খালাম্মার কথায় মনে কষ্ট পায়েন না। দেখবেন স্যার আসলে সবাই সোজা হয়ে যাইব। স্যাররে দেখলে সবাই ঠান্ডা। আসল কথা কি আম্মা, এতদিন তারা সবাই এখানে আইসা মাতব্বরি করতো, এখন আপনি আসছেন তাই এমন ফালাফালি করতেছে। আরও 2 জন আছে, তারাও আইব। আর 2 জন কে? সম্পর্কে আপনার দেবরের বউ হয়, খুব স্মার্ট তারা, কিন্তু মাতব্বরি করতে ওস্তাদ। কিন্তু স্যারের সামনে 2 জনই একেবারে চুপ। তখন কইব, ভাইয়া আপনি ঠিক বলেছেন। হেরা হাসছে। আর কোয়েন না আম্মা, একজন এসে কইব আব্বাকে সকালে শুধু রুটি দিবে না, কোনো কোনো দিন খিচুড়ি দিবে। আরেকজন বলবো খিচুড়ি খেলে শরীর খারাপ করবে, কর্নফ্লেক্স দিবে। আম্মা, দাদা রুটি নয়তো পরোটা খায়, অন্য কিছু খাইতে চায় না। ওনারা 2 জন শুধু নিয়মকানুন দেখায় এসা। এই হলো অবস্থা।
ঘরের আসল মানুষ না থাকলে যা হয়। হেরা আনারের মায়ের কথা শুনছে। ওর ভালোই লাগে আনারের মায়ের কথাগুলো। আম্মা, আপনার হাত খালি কেন? দুইটা চুড়ি পরতে পারেন না? অবশ্য শহরের মানুষের কথা আলাদা, আমরার গ্রামের বউর হাতে খালি থাকে না কখনো। আমার কাছে কোনো চুড়ি নেই। আরেকদিন মার্কেটে গেলে কিনে ফেললেই হয়। পারুল এসে ঢুকলো রুমে। ওকে দেখে আনারের মা চুপ হয়ে গেল। পারুল, দাদার খাওয়া দিছে রাজু? হ্যাঁ দিছে। আনারের মা, আব্বা দুপুরে খেয়ে কি বলল? রান্না ঠিক ছিল? আম্মা, ওনার তো মাথা নষ্ট, বলছে এটা বড় বৌমা রান্না করছে, খেয়েই বুঝতে পেরেছি। আপনারে আগের আম্মা ভাবছে। সমস্যা নেই, তাই ভাবুকুনি। তোমরা খেয়েছো? কেমন হয়েছে? খুব ভালো লাগছে আম্মা, পারুল বলে উঠল। স্যারের খুব পছন্দ হইব। পারুল, কথা একটু কম ক। যা আমার খাবার নিয়ে আয়। পারুল মুখ ভেঙচি কেটে উঠে চলে গেল। এই মেয়েটা কথা বেশি কয়, কিছু কওয়াও যায় না। বিথি খালাম্মা আনছে তার এই বাসায়, কিছু কইলেই লাগায় ফোন দিয়া খালাম্মার কানে। হেরা রাতে ঘুমিয়েছিল। পারুল এক ফাঁকে দরজা খুলে এসি অন করে দিল। একটুখানি হেরার শরীর খারাপ করে ফেলল। এমনিতেই অ্যাজমার শ্বাসকষ্ট রাত হলে পারে। এত রাতে সে আর কাউকে ডাকলো না। কাকেই বা ডাকবে? আনারের মা ঘুমাচ্ছে তার ঘরে, কিন্তু সে বুঝতে পারছে না এসিটা অন করলো কে। সে উঠে জানালার পাশে বসে রইল। শুয়ে থাকলে তার শ্বাসকষ্ট বেশি হয়। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, আশপাশটা ঝলমল করছে। ওদের বাড়ির উঠোনে এরকম চাঁদনি রাতে বসে থাকতে কত ভালো লাগতো ওর। মামাতো ভাই বোনদের সঙ্গে গল্প করত। আজ সে যেখানে আছে সেখান থেকে চাঁদ দেখা যায়, কিন্তু সেই সব মানুষদের দেখা যায় না। তার সে আপন মানুষরা তার সঙ্গে যে ব্যবহার করছে, সে তা কোনোভাবেই ভুলতে পারবে না। ছোট মামি সেদিন রাতে দরজার ছিটকিনি ভেতর থেকে খুলে রেখেছিল, সে জানে। তা না হলে নুরুলের ভাইদের দলবল ঘরে ঢুকতে পারত না কোনোভাবেই। ছোট মামির নেশাগ্রস্ত ভাইয়ের ছেলের সঙ্গে নানা ভাই ওর বিয়েতে রাজি না হওয়ার জন্যই এই কাজটা মামি করেছে। সে বুঝেছে এরাই নাকি তার আপনজন ছিল। এদের জন্য কত কি করেছে সে। শীতের সকালে মামির কষ্ট হয় থালাবাটি ধুতে, তাকে দিয়ে করাতো। হাসি মুখে সেই করেছে সারা জীবন। যতই তার অ্যাজমার সমস্যা থাকুক, তাও সে করত। কিন্তু তার সঙ্গে কি ব্যবহারটাই করলো ওরা। আর নওশাদ মানুষটা তাকে বাঁচানোর জন্য বিয়ে পর্যন্ত করে ফেলো। তার সঙ্গে কত ভালো ব্যবহার করে। দুনিয়া চাই বলুক, সে নওশাদের পায়ের কাছে পড়ে থাকবে। তাও আগের জীবনে ফেরত যাবে না, সেই সব আত্মীয় স্বজনদের কাছে যাবে না। শুধু নানার জন্য মনটা খারাপ লাগে। ঠিকমতো খেতে দেয় তো মামিরা? ঠান্ডা ভাত খেতে কষ্ট হয় নানার, কেউ খেয়াল রাখে না হয়তো। হেরার চোখ দিয়ে পানি পড়ছে, খুব কষ্ট হচ্ছে ওর। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল সে। সকাল থেকে ওর শরীর আরও খারাপ করলো। কেন জানি কাউকে কিছু বলতে ইচ্ছে করলো না। সব সময় ওষুধ তো নানার কাছেও চাইতো না ও। যদি ইনহেলারটা থাকতো তাহলে কষ্ট একটু কম হতো। ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে আরও 4 দিন কেটে গেল। আনারের মায়ের কাছে শোয়েব হেরার খবর জানতে চেয়েছে। যখন আনারের মা ঠান্ডা লেগেছে বলাতে সে খুব একটা পাত্তা দেয়নি। শোয়েব বুঝতেই পারেনি হেরার ঠান্ডাটা অন্য ধাতের। আনারের মা বলতে চেয়েছে ডাক্তারের কাছে নেওয়া দরকার। কিছু বলার আগেই শোয়েব ফোনে কথা বলতে বলতে অফিসে চলে যায়। সেদিন রাতে নওশাদ বুলগেরিয়া থেকে দেশে ফিরে আসে। হেরার অবস্থা দেখে সে তাজ্জব হয়ে গেল। পর্ব 9। নওশাদ সন্ধ্যায় ঢাকায় ল্যান্ড করল। শোয়েব অফিসের একটা জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই রিসিভ করতে আসতে পারেনি। গাড়ি নিয়ে ড্রাইভার বাহার এসেছে। ইমিগ্রেশনের কাজ শেষ করে গাড়িতে উঠতে আরও আধ ঘন্টা সময় লাগলো। এয়ারপোর্ট রোড দিয়ে গাড়িটা যখন বাসার দিকে ফিরছে, আকাশে তখন এই বড় চাঁদ। ওর মনটা ভালো হয়ে গেল চাঁদটা দেখে। হেরাকে নিয়ে ছাদে বসে চাঁদ দেখলে কেমন হয়, ভাবনাটা মনে আসতেই এত হাসি পেল ওর। কী সব ভাবছে সে। শুধু আজ না, গত কয়েকদিন সে যা কিছু সুন্দর দেখেছে, ওর মনে হয়েছে হেরা দেখলে খুব আনন্দ পাবে। এসব কিছুই তো সে দেখেনি জীবনে। হেরা ওর কাছে চুড়ি চেয়েছিল। যাওয়ার সময় কাউকে বলে যাওয়ার কথা ভুলে গিয়েছিল সে। কিন্তু দোহা এয়ারপোর্টে গোল্ডের দোকানগুলো দেখে ওর মনে পড়ে গেল হেরার চুড়ির কথা। মেয়েটা কাচের চুড়ি চেয়েছিল। নওশাদ ওর জন্য সোনার চুড়ি এনেছে অনেকগুলো, বিভিন্ন ডিজাইনের। চুড়ি, গলার চেইন, কানের দুল, কসমেটিক্স। বহু বছর পর সে কারো জন্য এত কিছু শপিং করলো। সোফিয়াতে ডলসি অ্যান্ড গাব্বানার একটা হ্যান্ডব্যাগ দেখে ওর চোখ আটকে গেল। সঙ্গে সঙ্গে কিনে ফেললো। দাম শুনলে হেরা আতকে উঠবে নির্ঘাত। আতকে উঠবে কি, বেহুশ হয়ে যাবে। থাক, সব কিছু শোনার কি দরকার। মনে মনে হাসছে নওশাদ। এসব গিফট কিভাবে ওকে দিবে এটা ভাবতেই লজ্জা লাগছে ওর। গাড়ি থামতেই রিয়াজ দরজা খুলে সালাম দিয়ে পাশে দাঁড়ালো। কি অবস্থা রিয়াজ? ভালো স্যার। আব্বার শরীর ঠিক আছে? জি স্যার।
ড্রয়িং রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আনারের মা এসে সামনে দাঁড়ালো। নওশাদ মনে মনে একটু আশা করেছিল হেরা ওর আসার খবর শুনে সামনে আসবে। চোখ তুলে আশপাশটা দেখছে যখন আনারের মা বলে উঠল, স্যার, নতুন আম্মা নিজের ঘরে? ও আচ্ছা, আমি রুমে যাচ্ছি, কফি পাঠাও আমার জন্য। সিঁড়ির কাছে যেতেই আনারের মা পেছন থেকে ডেকে উঠল, স্যার। কিছু বলবে? নওশাদ পেছনে ফিরে তাকালো। নতুন আম্মার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছে নেওয়া দরকার। কেন, কি হয়েছে? আম্মার শ্বাসটানের সমস্যা আছে, বাড়ছে খুব। মানে? শ্বাসকষ্ট, খুব ঠান্ডা লাগছে স্যার, দম ফেলতে পারে না, আর কাশতে কাশতে জীবন শেষ, কয়েক রাত ঘুমায় নেই। কি বলছো এসব? কবে থেকে? আপনি যাওয়ার 2 দিন পর। খুব বাড়াবাড়ি স্যার। কোথায় এখন? বলেই নওশাদ দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। পিছনে পিছনে আনারের মাও উপরে উঠল। গেস্ট রুমের দরজার সামনে এসে নওশাদ 2 সেকেন্ড থমকে দাঁড়ালো। তারপর দরজা খুলে ভেতরে ঢুকলো। আনারের মা দরজায় দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না সে ভেতরে ঢুকবে কি না। নওশাদ রুমে ঢুকে দেখে হেরা ঘুমাচ্ছে। হালকা গোলাপি রঙের একটা চাদরের উপর সাদা একটা নকশিকাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে পাশ ফিরে। কাছে যেতেই মুখটা দেখল, ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মধ্যে। নওশাদ কিছুক্ষণ তাকিয়ে রইল। হেরা, হেরা। গভীর ঘুমে হেরা, কোনো সারা শব্দ নেই। নওশাদ আনারের মায়ের দিকে তাকালো। এত খারাপ অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কেন? আম্মা বলল ঠিক হয়ে যাবে। এমন নাকি হয় ওনার? শোয়েবকে বলনি? বলছিলাম সকালে, কিন্তু উনি জলদি জলদি অফিসে গেল গা। বাসায় এতগুলো মানুষ মিলে একজনের খেয়াল রাখতে পারলে না? আমি বারবার বলে গেলাম ওর যেন কোনো সমস্যা না হয়। নওশাদ আবার হেরাকে ডাকল। হেরা। সারা রাত ঘুমায় নাই স্যার, আমি ডাকতাম? হাত তুলে নওশাদ না করল। আমি দেখছি বলে আনারের মায়ের দিকে তাকাতে আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ ঝুঁকে হেরাকে আবার ডাকল। এবার ওর হাতটা ধরে একটু ঝাঁকুনি দিতেই হেরা চোখ খুলে তাকালো। নওশাদকে দেখেই হেরা চমকে উঠল। উঠে বসে পাশে রাখা ওড়নাটা নিয়ে ঘোমটা দিয়ে ফেলল। এ কি অবস্থা তোমার? আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ, চোখ লাল হয়ে আছে। আমার একটু অ্যাজমার সমস্যা আছে, ওটাই বেড়ে গেছে, ঠিক হয়ে যাবে। হেরা কাশতে কাশতে বলল, তুমি ডাক্তারের কাছে যাওনি কেন? আনারের মা বলল তুমি কোনো ওষুধ খাওনি। আমি সবাইকে বলে গেলাম তোমার খেয়াল রাখার জন্য। নওশাদ হেরার পাশে বিছানায় বসল। হেরা লজ্জায় একটু গুটিয়ে গেল। তোমার কি এখনো শ্বাসকষ্ট হচ্ছে? হুম, রাত হলেই বাড়ে, ঠিক হয়ে যাবে, একটা ইনহেলার হলেই ভালো হয়ে যাবে। তুমি বললেই তো হবে না, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, কবে থেকে তোমার এই অ্যাজমা? স্কুলে যখন পড়তাম তখন থেকে। একটু ঠান্ডা লেগে গেলে কষ্ট হয়। ভালো করে ডাক্তার দেখিয়েছো কখনো? নানা ভাই একবার একজন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তিনি ইনহেলার দিয়েছিলেন। কথা বলে হেরা ওনার মুখের সামনে চেপে কাশতে শুরু করলো। কোনো কথাই আর বলতে পারলো না। অবস্থা তো তোমার খুব খারাপ, বুকে কফ জমে গেছে। নওশাদ উঠে দাঁড়ালো। তারপর মোবাইল বের করে ছোট ভাই ফারহানকে ফোন দিল। হ্যালো ফারহান। কেমন আছো ভাইয়া, কখন আসছো তুমি? আমি ভালো আছি, এই তো এলাম। আচ্ছা, অ্যাজমার সমস্যা নিয়ে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত? তোর পরিচিত কেউ আছে? আছে। কার সমস্যা ভাইয়া? আমি সিরিয়াল দিয়ে রাখবো? সিরিয়াল না, আজ এক্ষুনি লাগবে আমার। ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি তোমাকে, কিন্তু সমস্যাটা কার? হেরার। ও আচ্ছা, ভাবির। হ্যাঁ, এক্ষুনি আমার ডাক্তার লাগবে ফারহান। আজ 4 দিন তীব্র শ্বাসকষ্টে ভুগছে, কোনো ওষুধ খাইনি। আমি এসে দেখি দম ফেলতে পারছে না। আশ্চর্য, আমাকেও তো তোমার বাসা থেকে কেউ কিছু বলেনি। শোয়েবও জানে না। আমি এসে দেখি অবস্থা অনেক খারাপ। তুমি অস্থির হয় না ভাইয়া, আমি তোমাকে 2 মিনিটের মধ্যেই ফোন দিচ্ছি। ফোন রেখে নওশাদ তাকিয়ে দেখে হেরা ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। এত অস্থির হবেন না প্লিজ, আদা চা খেলেই কাশি ঠিক হয়ে যায় আমার। তাই যদি হতো তুমি নিশ্চয়ই আদা চা খাচ্ছিলে এই কদিন, এতক্ষণে ঠিক হয়ে যেত। যাও রেডি হও, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আপনি এত দূর থেকে কষ্ট করে আসলেন, আজ পরে গেলেও হতো আমার। হেরা, আমি হেঁটে আসিনি, প্লেনে এসেছি। এমন কোনো কষ্ট হয়নি। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি এখন। তুমি তো কথাই বলতে পারছো না। যাও রেডি হও, আমি আসছি। বলেই নওশাদ রুম থেকে বের হয়ে গেল।
হেরার একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে, তার জন্য মানুষটা ব্যস্ত হয়ে গেছে। এভাবে তার অসুখে নানা ছাড়া কেউ ব্যস্ত হয়নি কখনো। কত সে এরকম শ্বাসকষ্ট নিয়ে বাড়ির বড় বড় চাদর কাঁথা ধুয়েছে, ঘর মুছেছে, মামিরা বিন্দু মাত্র সহানুভূতি দেখায়নি। হেরার চোখে পানি চলে আসলো। আনারের মা দরজাতে এসে দাঁড়ালো। আম্মা, উঠেন, ভাউ হন। কি বললে? কাপড় পরেন, যান, ডাক্তারের কাছে যাবেন না? হুম, যাচ্ছি। হেরা সুমনার কিনে দেয়া একটা বেগুনি রঙের থ্রি পিস পরলো, চুল আছড়ে একটা বেনি করলো, কি মনে করে চোখে একটু কাজল লাগালো। এই প্রথম সে নওশাদের সঙ্গে বের হচ্ছে, হোক ডাক্তারের কাছে, তবুও তো মানুষটার সঙ্গে যাচ্ছে সে। আজ ওর পাশে বিছানায় যখন বসলো মানুষটা, তখন তার কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল মানুষটা বসে থাকুক আরেকটু ওর কাছে। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে গেল হেরা। আম্মা, আয়নার সামনে দাঁড়ায় হাসেন কেন? আনারের মা তাকিয়ে আছে ওর দিকে। কিছু না, এমনি। আপনার শরীর খারাপ, তাও জামাটা পরতেই কি সুন্দর লাগতেছে আম্মা। এরকম সাজগোজ করে থাকবেন সবসময়। নতুন বউ মানুষ আপনি, সাজলে কত ভালো লাগে দেখতে। শাড়ি পরলে আপনার না জানি কত সুন্দর লাগবো। শাড়ি পরতে পারেন না আম্মা? তোমার স্যার কোথায়? নিজের রুমে। যান আপনি। না থাক, এখানেই থাকি, খুব হাঁচি হচ্ছে। ওনার সামনে হাঁচি কাশি দিতে আমার ভালো লাগছে না। আপনার কষ্ট দেখে আমারই কষ্ট হইতেছে আম্মা। যান ডাক্তারের কাছে, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবেন। হেরাকে নিয়ে নওশাদ ওর ডাক্তার ছোট ভাইয়ের পরিচিত বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। ডাক্তার এক্স রে করাতে দিলেন, নেবুলাইজ করলো, সবকিছু নওশাদ পাশে থেকে করালো। হেরার কেন জানি নওশাদের পাশে থাকাটা খুব ভালো লাগছে। ওর কাছে মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট নওশাদকে দেখে কমে গেছে, ওর ওষুধ লাগবে না, নওশাদ পাশে থাকলেই ও ভালো হয়ে যাবে। ডাক্তার এক গাদা ওষুধ দিল, জোর দিয়ে বলল কোনোভাবেই ঠান্ডা না লাগাতে। নওশাদ নেবুলাইজার মেশিন কিনে নিয়ে এলো। আসার সময় গাড়িতে উঠে নওশাদ বলল, প্রথম দিন ঠান্ডা লাগাতে ওষুধ খেলে এত কষ্ট হতো না। আমারই ভুল হয়েছে, তোমার গলা বসে গিয়েছিল দেখে তখনই ওষুধ এনে দেওয়া উচিত ছিল। এখন থেকে ঠান্ডা লাগার কোনো কাজ করবে না, এসি খারাপ লাগলে বন্ধ করে দিবে। আমি এসি দেই নাই, কিন্তু রাতে অটোমেটিক দেখি এসি অন হয়েছিল। অটোমেটিক তো এসি অন হয় না, এসি কেউ না কেউ অন করেছে। যাই হোক, খুব সাবধানে থাকবে। আর এই যে দম ফেলতে পারছো না, আমারই দেখে খারাপ লাগছে। আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলার কথা না, আমি অসুস্থ হয়ে যাই নিয়মের বাইরে চললেই। যাদের এমন অসুস্থতা থাকে যে নিয়মের বাইরে গেলে অসুস্থ হয়ে যায়, তাদের খুব সতর্ক থাকতে হয়, বুঝলে? আপনি অসুস্থ হয়ে যান? কি হয় আপনার? আমার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পায়ের জয়েন্টে খুব ব্যথা হয়। আমি একদম বিছানাবন্দি হয়ে পড়ি। খুব কষ্ট হয়? হুম, খুব কষ্ট হয়, হাঁটতে পারি না। শোয়েব বাসায় এসে সব শুনেছে। আনারের মায়ের উপর তার এত রাগ হলো। আনারের মা, তুমি 4 দিন ধরে উনি অসুস্থ, আর আজ সকালে বললে আমাকে? তাও কি বললে? ওনার ঠান্ডা লেগেছে। তাই তো, ঠান্ডা লাগছে দেখেই তো এত কষ্ট হচ্ছিল। আরে বোকা মেয়ে মানুষ, শ্বাসকষ্ট হচ্ছে এটা বললে না কেন? আপনার ফোন আইসা গেল, তাই তো আর কিছুই বলতে পারলাম না। আপনিও অফিস গেলেন গা। ফোন দিয়ে বলতা, এখন মামা কি ভাববে? আমি একজন মানুষের খেয়াল রাখতে পারলাম না। আরেকটা কথা, যদি খালামণি এসে ওনাকে এত কথা শুনিয়ে গেলে, সেটাও তো বলনি। লাভ কি হইতো, ওনারা 2 বোন তো এমনই। তোমাকে লাভ লোকসান চিন্তা করতে হবে না আনারের মা। রিয়াজ ভাই না বললে তো জানতামই না এই ঘটনা। আমাকে সবকিছু মামাকে বলতে হবে, কারণ দায়িত্ব মামা আমাকে দিয়ে গিয়েছিল। শোয়েব যখন আনারের মায়ের সঙ্গে কথা বলছে, তখনই নওশাদ আর হেরা বাসায় এসে পৌঁছালো। শোয়েব ছুটে এলো ওদের কাছে, নওশাদকে দেখেই বলল, সরি মামা, আমি জানতামই না মামির এত শরীর খারাপ ছিল। নওশাদ শুধু শোয়েবের দিকে তাকিয়ে হাসল। আনারের মা পারুল, কেউ বলেই নাই আমাকে ওনার শরীরের এই অবস্থা। আজকে সকালে বলল ঠান্ডা লেগেছে, আমি ভেবেছি নর্মাল ঠান্ডা। সরি মামা। ইটস ওকে, ব্যাপার না। ডাক্তার কি বলেছে? ঔষধ দিয়েছে, নেবুলাইজার করতে হবে দিনে 3 বার। হেরা নওশাদের দিকে তাকিয়ে বলল, আমি উপরে যাই? যাও, আমি আসছি। হেরা চলে যাওয়ার পর শোয়েব আবারও নওশাদকে সরি বলল। ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। মামা, আরেকটা ঘটনা ঘটেছে। নওশাদ শোয়েবের দিকে তাকালো। কি? 2 দিন আগে জুতি খালামণি এসেছিল। হুম, তারপর? মামিকে ডেকে অনেক কথা শুনিয়েছেন। নওশাদ শোয়েবের দিকে তাকিয়ে আছে। তুমি ছিলে তখন বাসায়? না মামা,
এটাও ওরা আমাকে বলেনি, আজ রিয়াজ ভাই বলল। ঠিক আছে, মনে হয় সময় এসেছে সবার সব প্রশ্নের উত্তর দেবার। বুঝলাম না শোয়েব, নওশাদ আজমি যখন একটা ডিসিশন নিয়েছে, সবার এত মাথা ব্যথা কিসের? লাইফটা তো আমার নাকি? আমি ঠিক করব আমি জীবনে একা থাকবো নাকি সঙ্গী খুঁজে নিব, কখন কাকে নিব তাও আমি ডিসাইড করব। কারো কিছু বলার থাকলে আমাকে এসে বলুক, হেরাকে বলার কি হলো? শোয়েব চুপ করে শুনছে শুধু। নওশাদ দোতলার দিকে আসতে নিল। শোয়েব ডাক দিল, মামা। আর কিছু বলবে? বড় দুলাভাইয়ের প্রমোশন হয়েছে, এসপি হয়েছেন। আখির হাজব্যান্ড? গুড। মামা, পোস্টিং হয়েছে সেই উত্তরবঙ্গের একটা জেলায়। সমস্যা কি? ভালো তো। একটা জেলার এসপির কত পাওয়ার থাকে। মামা, আমার ভাগ্নি দুইটা ঢাকায় প্রাইভেট ভার্সিটিতে পড়ে। আপা দুলাভাই ওখানে চলে গেলে ওরা থাকবে কোথায়? আমাদের বাসা তো সেই দূরে। বসুন্ধরা এলাকায় ওদের ভার্সিটি প্রতিদিন আসাও ঝামেলা। আর আমাদের বাসার পরিস্থিতি তো জানেনই, পড়াশোনার কোনো পরিবেশ নেই। কি চাই আখি? আপনি যদি হোম মিনিস্টারকে বলে ঢাকায় পোস্টিং করে দিতেন। দুলাভাই তো ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপা মেয়ে দুইটার জন্য যেতে চাইছে না। নওশাদ বলল, শোয়েব, প্রমোশনে পোস্টিং ফিরানো উচিত হবে না বুঝে দেখিও। আমি মিনিস্টারকে বলে ঢাকায় রেখে দিতে পারি, কিন্তু সব চাকরির একটা নিয়ম সৌন্দর্য আছে। শোয়েব বলল, মেয়ে দুইটার জন্য চিন্তা করছে আপা। আমাদের জয়েন্ট ফ্যামিলি, পড়াশোনার পরিবেশ নেই, আর সেই পুরান ঢাকা থেকে প্রতিদিন বসুন্ধরায় আসা যাওয়ার ঝামেলা। নওশাদ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, এক কাজ করা যায়, এই বাড়িতে থাকুক আখির মেয়েরা। এত বড় বাড়ি খালি পড়ে আছে, আর 6-7 মাস পর না হয় মিনিস্টারকে বলে জামাইকে ঢাকায় নিয়ে আসলাম। মামা, দুলাভাইয়ের তো কোনো সমস্যা নেই, আপাই বেশি মেয়েদের জন্য অস্থির হচ্ছে। তুমি বলে দেখো মেয়েরা এখানে থাকলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা কিসের মামা? এই বাসা থেকে ওদের ভার্সিটি কত কাছে। সেটাই, ড্রাইভার দিয়ে আসলো নিয়ে আসলো প্রতিদিন। আমি চিন্তা করেছি হেরাকেও ভার্সিটিতে ভর্তি করে দিব। ও দুজন সঙ্গী পাবে। সমবয়সী দুজন থাকলে হেরার ভালো লাগবে। সেটাই মামা। তুমি কথা বলে দেখো আখি আর ওর হাজবেন্ড কি বলে। জি মামা। নওশাদ উপরে উঠে এলো। হেরার ঘরের দরজায় নক করতে আনারের মা দরজা খুলে দিয়ে নওশাদকে দেখেই ঘর থেকে বের হয়ে গেল সে। হেরা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। নওশাদ ঘরে ঢুকল। তোমার সঙ্গে একটু কথা ছিল হেরা। জি। জ্যোতি তোমাকে কি বলেছে? হেরা কি বলবে বুঝতে পারছে না। ওর ওসব কথা বলতে ইচ্ছে করছে না। নওশাদ বিছানায় বসল। বলো, কি বলেছে? তেমন কিছু না। হেরা, তোমাকে বলেছি না আমার কাছে বলবে সব কিছু। হেরা যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। বলো। উনি জানতে চাইছিলেন আপনার সঙ্গে কিভাবে পরিচয়, বিয়েটা কিভাবে হলো। আর এইটুকুই। নওশাদ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল হেরার দিকে। হেরা, আমি ওদের চিনি অনেক বছর। দুই বোন যথেষ্ট মেজাজি। কি বলতে পারে বুঝেছি। আমি তোমার কাছে সরি বলছি যদি ওরা তোমাকে আঘাত করে থাকে, অপমান করে থাকে। নেক্সট টাইম এরকম কেউ এই বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে না, কথা দিচ্ছি। নওশাদের কথা শুনে হেরার চোখে পানি চলে আসলো। তুমি কেঁদো না, আমাদের বিয়ের দায় আমার, তোমার কাছে কেন কেউ কৈফিয়ত চাইবে? হেরা চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কথা শোনানোর জন্য আমি কাঁদছি না। জীবনে আমি অনেক খারাপ কথা গালিগালাজ শুনেছি পৃথিবীতে। কেউ আমার কাছে এভাবে সহানুভূতি দিয়ে কথা বলেনি। আপনি প্রথম কেউ এতটা সম্মান দিচ্ছেন। কারো খারাপ ব্যবহার এখন আমাকে আর কষ্ট দেয় না, কিন্তু ইদানিং আপনার কাছ থেকে পাওয়া এত সুন্দর ব্যবহার, সম্মান আমাকে অবাক করে। আমি কি সত্যি এসব পাওয়ার যোগ্য? এই সব কিছু কি সত্যি আমার সঙ্গে ঘটছে? আমি তো সারা জীবন শুধু মানুষের কটু কথাই শুনে এলাম। আপনি দয়া করে আমার জন্য কাউকে কিছু বলবেন না। একদিন সব ঠিক হয়ে যাবে। ওনারা সত্যিই তেমন কোনো খারাপ ব্যবহার করেননি। এটা তো সত্যি এই সংসার ওনার বোনের। আমি হঠাৎ অযাচিত প্রবেশ করেছি। ওনারা কষ্ট পাচ্ছেন, এটাই স্বাভাবিক। এতদিন আপনি ওনাদের আপন মানুষ ছিলেন। আমাকে কাউকে না বলে বিয়ে করে ফেলাতে ওনারা ধাক্কা খেয়েছেন। ওনাদের ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে। হেরা, তুমি এত কিছু বুঝো? আমি খুব অবাক হচ্ছি। আমার কাছে তোমাকে নিতান্তই বাচ্চা মনে হয়, কিন্তু তুমি তো দেখে অনেক বুঝদার মেয়ে। নওশাদের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। শোয়েবের কাছ থেকে জ্যোতির কথা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল। হেরা হেসে দিল। আমি হয়তো জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি বলেই বয়সের তুলনায় বেশি বুঝদার হয়েছি। হতে হয়েছে আমাকে। কথা শেষ করতে পারল না হেরা। ওর খুব কাশি শুরু হয়ে গেল। দাঁড়াও, তোমাকে আবার নেবুলাইজ করা দরকার।
বলেই নওশাদ মেশিন বের করলো নিজেই। তারপর যেভাবে শিখে এসেছে সেই মোতাবেক সব মেডিসিন দিয়ে নেবুলাইজার মেশিন অন করলো। নিজ হাতে হেরাকে মাস্ক পরিয়ে দিল। হেরার মুখে মাস্কটা লাগিয়ে দিল নওশাদ। ঘোমটা দেয়া দেখে একটু অসুবিধা হচ্ছিল মাস্কটা পরতে। হেরা, ঘোমটা খোলো। আমার সামনে এত বড় ঘোমটা টেনে থাকো কেন? তোমার মুখটাই ভালো করে দেখতে পারি না। হেরা লজ্জা পেল, মাথার ঘোমটাটা খুলে ফেলল। নওশাদ কথাটা বলেই চিন্তা করছে এই কথাটা বলা ঠিক হয়নি। হেরা লজ্জা পাচ্ছে। মুখে মাস্ক লাগিয়ে সে নওশাদকে দেখছে। নওশাদের চোখে চোখ পড়তেই ওর বুকের ভেতরে এক অন্যরকম কাঁপুনি অনুভব করছে। তার 22 বছরের জীবনে এরকমভাবে কখনো বুকের মাঝে ধুকপুক করেনি। মানুষটা ওর একটু কাছে আসতেই ওর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাচ্ছে। কেমন জানি গা শিউরে উঠছে। ওর হৃৎপিণ্ডটা এত লাফাচ্ছে, মনে হচ্ছে আশেপাশে সবাই ওর বুকের ভেতরের শব্দ শুনতে পাবে। এর নাম কি? এই ব্যাপারটাই কি ভালোবাসা? হেরার গা কাটা দিয়ে উঠল। কি যেন একটা গলার কাছে চেপে ধরল। হেরা চোখ বন্ধ করে ফেলল। ঠিক আছো হেরা? সমস্যা হচ্ছে না তো? নওশাদ প্রশ্ন করল। হেরা শুধু চোখের পলক ফেলল। ওর দাঁতের সঙ্গে দাঁত লেগে যাচ্ছে। মনে হচ্ছে আর একটু সময় এভাবে নওশাদ ওর পাশে বসে থাকলে ও বেহুশ হয়ে পড়ে যাবে। হেরা বুঝতে পারেনি এইমাত্র, হ্যাঁ, এই মাত্রই সে নওশাদ আজমির প্রেমে পড়ে গেল। পর্ব 10। অ্যান্টিবায়োটিক, নেবুলাইজার আর ইনহেলার এই নিয়ে 3 দিনেই হেরা অনেকটা সুস্থ। নওশাদের 2 ভাই ফ্যামিলি নিয়ে আসতে চেয়েছিল অসুস্থ হেরাকে দেখতে। নওশাদ না করে দিয়েছে। আগে হেরা সুস্থ হোক তারপর। অফিসে গেলেও বারবার হেরার খবর নিয়েছে নওশাদ। বাসায় ফিরে হেরার সঙ্গে রাতের খাবার খেয়েছে। হেরা নওশাদকে দেখলেই কেঁপে কেঁপে উঠে। মানুষটাকে দেখতে এত ভালো লাগে ওর। ছুটির দিনে নওশাদ সকালে উঠেই গলফ খেলতে চলে যায়। হেরা তখন ঘুমিয়েছিল। আনারের মা ওর ঘুম ভাঙালো ডেকে। আম্মা উঠেন, নাস্তা খান, তারপর আপনার ওষুধ খাইতে হইব। স্যার বলছে ওষুধ খাওয়ার পর ফোন দিয়ে জানাইতে যে আপনি ওষুধ খাইছেন। তোমার স্যার কি অফিসে গেছে? না, খেলতে গেছে। কি? কি জানি খেলে মাঠে, প্রতিদিন বিকালে খেলে, আবার ছুটির দিনে সকালেও খেলে। কি করব কন? বাসায় কোনো মানুষ আছে ওনার সঙ্গে কথা কওয়ার, তাই বাইরে বাইরে ঘুরে। ঠিক বলেছ। আপনি স্যারের সঙ্গে সঙ্গে থাকতে পারেন না আম্মা? কি বলো না তুমি, আমার ওনাকে দেখলেই কেমন ভয় ভয় লাগে। আমারও বিয়ার পর পর আনারের বাপরে দেখলে ভয় লাগতো জানেন। আনারের মা হাসছে। আর কেমন লাগতো আনারের মা? ভয়ও লাগতো, আবার দেখতেও ইচ্ছা করতো সারাক্ষণ। তাই? হেরা মনে মনে ভাবছে, আমারও তো মানুষটাকে ভয় লাগে দেখতে, আবার দেখতেও ইচ্ছে করে সারাক্ষণ। রাইতে ঘরের মধ্যে ভয়ে আমার কলিজা কাঁপতো জানেন আম্মা। কিন্তু উনি হাসলেই সেই ভয় আবার গায়েব হয়ে যাইত। খুব বাসনা করতো আম্মা মানুষটা আমারে। আনারের মা এখনও লজ্জা পাচ্ছে সেই কথা বলে। হেরা মনে মনে চিন্তা করছে, নওশাদ হাসলেও ওর কত ভালো লাগে। রেজওয়ান আর সুমনার সঙ্গে হেসে হেসে কথা বলছিল সেদিন। কত সুন্দর লাগছিল দেখতে। উঠেন আম্মা, খাইয়ে ওষুধ খান, আমার স্যারের ফোন দিতে হইব। হেরা আজ অনেক সুস্থ, শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে, কাশিও কমে গেছে। দুপুর হয়ে আসছে, নওশাদ এখনও গলফ থেকে বাসায় আসেনি। ডাক্তার বলেছে ঠান্ডা না লাগাতে, তাই সে গোসল করে আগে চুল শুকিয়ে ফেলে বাতাসে। এত ঘন লম্বা চুল অনেক সময় লাগে শুকাতে। তার মামিরা বলতো এত বড় চুল না কাটলে কোনো দিন অ্যাজমা ভালো হবে না। ও চুল কাটার কথা চিন্তাও করতে পারে না। সে দোতলার লিভিং রুমে বসে টিভি দেখছে আর মনে মনে অপেক্ষা করছে নওশাদের। শোয়েব এসে লিভিং রুমে দাঁড়ালো। সাদা রঙের লক্ষ্ণৌ স্টিচের সিলভার কামিজ আর লাল ওড়না পরা হেরা চুল খুলে বসে আছে তখন লিভিং রুমে। শোয়েব কিছুক্ষণ সময় তাকিয়ে রইল। হেরা অন্যদিকে ফিরে আছে বলেই শোয়েবকে দেখতে পায়নি। পিছন থেকে হঠাৎ শোয়েব বলে উঠল, আপনার শরীর কেমন এখন? হেরা চমকে উঠল। তাড়াতাড়ি ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। জি, আগের চেয়ে ভালো। সরি, আমার উচিত ছিল আপনাকে ডেকে খোঁজ নেয়ার। কেমন একটা ব্যাপার হয়ে গেল। আপনি বাসায় অসুস্থ হয়েছিলেন, একই বাসায় থেকে, আমি জানি না। আমি কাউকে না বলার জন্য বলেছিলাম সবাইকে। আমার এরকমটা হয়, এত ব্যস্ত হওয়ার কিছু ছিল না। কি বলছেন? আপনার শ্বাসকষ্ট হচ্ছিল, মামা ওই দিন না আসলে তো আরও খারাপ হতো আপনার অবস্থা। সেরকম কিছু না, আমি ঠিক আছি এখন। মামা আসেনি এখনো গলফ থেকে? জি না। আজ হয়তো কোনো টুর্নামেন্ট আছে তাই দেরি হচ্ছে, অন্যদিন এই সময়ের আগেই চলে আসে। শোয়েব হেরাকে যখন দেখে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সাদা সেলোয়ার কামিজে মনে হচ্ছে এক টুকরো মেঘ তার সামনে দাঁড়িয়ে আছে। আনারের মা এসে লিভিং রুমে ঢুকলো। আম্মা আসেন, আপনার সব জিনিস ঠিক করা হয়েছে। হেরা ঠিক করেছে সে আজ রান্না করবে।
আনারের মা রান্না করে সব রেডি করে ওকে ডাকতে এসেছে। হেরা আনারের মায়ের সঙ্গে কিচেনের দিকে চলে গেল। শোয়েব পিছনে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বাসা থেকে বের হয়ে গেল। ছুটির দিনে সে তাদের বাসায় দুপুরের খাবার খায়। হেরা অনেক আগ্রহ নিয়ে আজই প্রথম নওশাদের জন্য রান্না করছে। সুমনা বলেছে নওশাদ বাঙালি খাবার খেতে পছন্দ করে। হেরা তার মতো করে করার চেষ্টা করলো। কুচু চিংড়ি দিয়ে করলা ভাজি, রুই মাছের পাতুরি, বড় মাছের মাথার মুড়িঘণ্ট, গরুর মাংস। পারুল আর রান্নার কাজ করে যে দুইজন, সবাই ওর পাশে দাঁড়িয়ে আছে। আম্মা, আপনি একা হাতে সব করছেন? আমি এসব কিছু একা হাতেই করতাম বাড়িতে পারুল। সব কাজ করতে পারেন আপনি? হেরা হাসছে। আনারের মা দৌড়ে রান্নাঘরে এসে ঢুকলো। আম্মা, স্যারের গাড়ি ঢুকছে বাসায়, দোতলায় উঠে আপনার খোঁজখবর স্যার, আপনি যান তাড়াতাড়ি। কেন? আপনি রান্নাঘরে শুনলে বকবো আমারে। তোমাকে কেন বকবে? আপনার শরীর খারাপ, এর মধ্যে রান্না করতেছেন। আমার রান্না প্রায় শেষ। তাহলে যান তাড়াতাড়ি উপরে, বাকিটা ওরা করুক। হেরা দোতলায় উঠে এলো। নওশাদ নিজের ঘরে তখন, হয়তো গোসল করছে। ওর খুব নওশাদের সামনে যেতে ইচ্ছে করছে। হেরা নিজের চুল ঠিক করলো, তারপর ওড়না মাথায় দিয়ে নিজের রুম থেকে বের হলো। তার একটু কেমন কেমন লাগছে, যদি কিছু মনে করে উনি এখন রুমে গেলে। তারপরও সে নওশাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিতেই ভেতর থেকে নওশাদ বলি উঠল, এসো। হেরা ঘরের ভিতরে ঢুকে দেখে নওশাদ মাত্র গোসল করে বের হয়েছে। কোমরে টাওয়াল পেঁচিয়ে খালি গায়ে কাপড় নামাচ্ছে ওয়াল কেবিনেট থেকে। ওকে দেখে আরেকটা টাওয়াল গায়ে জড়িয়ে নিল। হেরা লজ্জা পেয়ে গেল। সে তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেল। নওশাদ কেবিনেটে তার ট্রাউজার খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করতে গিয়ে ভাঁজ করা অন্য সব কাপড় ফেলে দিল। হেরা আবার তাকালো নওশাদের দিকে। কিছু খুঁজছেন আপনি? আমার ট্রাউজার এখানে থাকে। আমি খুঁজে দিব? তুমি পাবে না। কিছু খুঁজে না পেলে এত বিরক্ত লাগে আমার। হেরা সোফার দিকে তাকিয়ে দেখে সেখানে নওশাদের কিছু কাপড় গুছিয়ে রাখা। সোফার উপর এগুলো মনে হচ্ছে আপনার। হেরা সেখান থেকে ট্রাউজার বের করে দিল। হানারের মায়ের কাজ দেখো, কেবিনেটে না গুছিয়ে রেখে সোফায় রেখে চলে গেছে। পড়ে যাওয়া কাপড়গুলো আমি গুছিয়ে রাখি। তোমার কষ্ট করতে হবে না, যার কাজ সেই করবে। নওশাদ ট্রাউজার আর টি শার্ট পরল। আমার কষ্ট হবে না, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও। হেরা খুশি মনে নওশাদের কেবিনেটের কাপড় গুছিয়ে দিচ্ছে। ওর খুব ভালো লাগছে কাজটা করতে। নওশাদ হেরাকে দেখছে। ঘোমটা নেই মাথায় এখন। সেদিন বলার পর এখন নওশাদের সামনে এত বড় ঘোমটা দিয়ে রাখে না সবসময়। মাথার চুলটা উঁচু করে খোপা করলো এক ফাঁকে হেরা। নওশাদ অবাক হয়। কে বলবে এক অজপাড়া গায়ের মেয়ে কত সুন্দর করে কথা বলে। অবশ্য সাইফুল ইসলাম স্যারও সবসময় খুব সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতেন। স্যারের কাছে বড় হয়েছে বলেই ওর মাঝে গ্রাম্য ব্যাপারগুলো এতটা নেই। নওশাদের হঠাৎ মনে পড়ল চুড়িগুলোর কথা। এখন কি দিবে চিন্তা করলো সে। থাক, পরে এক সময় দিব। নওশাদ চশমাটা চোখে পড়তে পড়তে বলল, তোমার শরীর কেমন আজ? ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি ভালোই আছো। ভালো লাগছে দেখে। ওষুধগুলো খাচ্ছ তো ঠিকভাবে? জি। আমার ছোট দুই ভাই আর তাদের বউ তোমাকে দেখতে আসতে চাইছে। আজ রাতে আসতে বললে তোমার অসুবিধা হবে না তো হেরা? আমার অসুবিধে নেই, আপনি যা বলে মনে করেন। তাহলে আজ আসতে বলি, তুমি সন্ধ্যায় রেডি থেকো। সুমনার ভাবিরা আসবে? এটা ভালো বলেছ, ওদেরও আসতে বলি। সুমনা আর রেজওয়ান দুজনেই অসুস্থ ছিল। ভাইরাস জ্বরে কাবু হয়েছিল। হেরা কাপড় গুছানো শেষ করে নওশাদের সামনে এসে দাঁড়ালো। সেজন্যই সুমনা ভাবি আমাকে ফোন দিতে পারেনি। আপনি যাওয়ার পর আমাকে শপিংয়ে নিয়ে গেছেন। আমি জানি। আমি কি ওনাকে একটা ফোন দিব? দিও। এক কাজ করো, তুমি ফোন দিয়ে ডিনারের দাওয়াত করো, ওদের ভালো লাগবে। আর আগে চলো লাঞ্চ করে আসি। আব্বা আমার জন্য অপেক্ষা করছে না খেয়ে। শুক্রবারে লাঞ্চ আব্বার সঙ্গে করি। গত শুক্রবার ছিলাম না, আব্বার সঙ্গে খাওয়া হয়নি। ঠিক আছে, চলুন। নওশাদ আর তার বাবা শুক্রবার দুপুরে একসঙ্গে খায়। আজ হেরাও ওদের সঙ্গে বসেছে। বাবু, বড় মামা খুব ভালো গরুর মাংস রান্না করে, সেদিন খাওয়ালো আমাকে। তাই নাকি? বলেই নওশাদ হেরার দিকে তাকালো। হেরা মাথা নাড়ালো শুধু। আমি তো তাহলে মিস করলাম তোমার হাতের রান্না হেরা। নওশাদ হেসে বলল। আনারের মা পাশ থেকে বলে উঠল, স্যার আজকেও সব নতুন আমার রান্না করছে। সত্যি হেরা? হেরা বাটি এগিয়ে দিল নওশাদের দিকে। রুই মাছের পাতুরি দেখে বলল, এটা কি সবুজ সবুজ? আমরা মাছের পাতুরি বলি। নওশাদ বলল, আম্মা রান্না করতে এসব রান্না দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। হেরা শ্বশুরের প্লেটে খাবার তুলে দিল।
আব্বা মাছের কাঁটা বেছে খেতে পারবে না, আমি আব্বার মাছ বেছে দেই হেরা। কথাটা নওশাদ বলল। হেরা মুগ্ধ হয়ে দেখছে এত বড় একজন ব্যবসায়ী, ব্যস্ত মানুষ, কিন্তু কতটা দায়িত্বশীল ছেলে বৃদ্ধ বাবার মাছের কাঁটা নিজে বেছে প্লেটে তুলে দিচ্ছে। ওর এত ভালো লাগলো দৃশ্যটা, মনটা ভরে গেল। ওর মামারা নানার কোনো খবর কোনো দিন নেয়নি। কি খাচ্ছে, শরীর কেমন যায়, কখনো না। আর কতটা খারাপ ব্যবহার করে। আর এই মানুষটা নিজে একা, তাও সবসময় নিজের বাবার খোঁজ নেয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় অফিস থেকে এসে একবার হলেও খোঁজ নেবেই। বৌমা, রান্না অনেক ভালো হয়েছে। হেরার শ্বশুরের কাছ থেকে প্রশংসা পেয়ে খুব খুশি খুশি লাগছে, কিন্তু নওশাদ কিছু বলছে না এখনো। উনার কি ভালো লাগছে না? বুঝলে বৌমা, তোমার শাশুড়িও খুব ভালো রান্না করে, শিখে নিও। জি আব্বা, হেরা উত্তর দিল। আব্বা, ধীরে ধীরে খাও, গলায় খাবার আটকে যায় কিন্তু তোমার। নওশাদ বলল। খাচ্ছি। তোর আম্মার কাণ্ডটা দেখ, মেয়ের বাসায় গিয়ে দিনের পর দিন পড়ে থাকে। কিচ্ছু বলিস না কেন বাবু? থাকুক না আব্বা, এখানে থাকলে তোমার উপর খবরদারি করে আম্মা। এখন তুমি নিজের মতো করে আছো, ভালো লাগছে না তোমার? এটা ঠিক বলেছিস। তোর আম্মা সারা জীবন আমার উপর মাতব্বরি করলো শুধু। থাকুক পরে মেয়ের বাসায়। নওশাদ হাসল। খাওয়া শেষ করে নওশাদ হীরাকে নিজের রুমে আসতে বলল। আমার একটা ওষুধ এখন খেতে হয়, খেয়ে আসি। ঠিক আছে। হেরা ঔষধ খেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলটা আঁচড়ে খোপা করলো, মাথায় ওড়নাটা দিয়ে আবার খুলে ফেললো। রুম থেকে বের হওয়ার সময় আবার ওড়নাটা মাথায় দিল। নওশাদের রুমের দরজায় খুব ধীরে নক করছে সে। খোলা আছে হেরা, চলে এসো। হেরা ঘরে ঢুকে দেখলো নওশাদ ফোনে কথা বলছে। সে চুপচাপ চেয়ারে বসলো। ও বুঝতে পারছে নওশাদ তার কোনো ভাইয়ের সঙ্গে কথা বলছে। ও নওশাদের দিকে তাকিয়ে আছে। মানুষটা কথা বলছে ফোনে, এটা দেখতেও কি ভালো লাগছে। ফোনে কথা শেষ করে নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, এসি ছাড়া তোমার খারাপ লাগছে না তো? না, ঠিক আছে। সুমনার সঙ্গে কথা বলেছি, ওরা আসছে রাতে। এখন শরীর কেমন ভাবির? এখন ভালো আছে। তুমি অসুস্থ ছিলে শুনে আফসোস করেছিল, সে জানতো না বলে। আপনাকে ওনারা দুজন খুব পছন্দ করেন। আমিও ওদের খুব পছন্দ করি। আমার জীবনের সবচেয়ে কাছের কিছু মানুষের মধ্যে ওরা দুজন। আমার জীবনটা একটা সময় খুব একা হয়ে গেল গীতি মারা যাওয়ার পর। আমি তখন মানুষের সঙ্গ পছন্দ করতাম না, একা থাকতেই ভালো লাগতো। কিন্তু রেজওয়ান আর সুমনা তখন আমাকে একা থাকতে দিত না। ওরা আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। আমি শুধু কাজে ডুবে থাকতাম। আমি জানি একা থাকাটা কতটা কষ্টের। হেরা বলল। রাতের পর রাত জেগে বসে থাকতাম বারান্দায়। মনে হতো গীতি কখনো না কখনো আসবে হয়তো। কত মানুষই তো মৃত প্রিয়জনকে হ্যালুসিনেশনের মধ্যে দেখে, কিন্তু আমি কখনো গীতিকে দেখিনি। একটা সময় সেই ইচ্ছেটা সময়ের স্রোতে চাপা পড়ে গেল। আমি আর অপেক্ষা করি না গীতির জন্য। আমার অবচেতন মন, আমার সকল অস্তিত্ব মেনে নিয়েছি গীতি নেই, গীতি আর আসবে না। সেদিন থেকে নিজেকে কাজ, সামাজিকতা এসব কিছুতে বন্দি করে ফেলেছিলাম। হেরার খুব ইচ্ছে করছে নওশাদের হাতটা ধরতে, হাত ধরে বলতে, আমাকে আপনার একাকিত্বের সঙ্গী বানিয়ে ফেলুন না, আমিও খুব একা। হেরা। জি। খাওয়ার টেবিলে বলিনি তোমার রান্না অনেক ভালো হয়েছে? অনেক দিন পর এই বাড়িতে আমার জন্য কেউ এত ভালো রান্না করলো, শুধুই আমার জন্য। হেরার মনটা আনন্দে ভরে উঠল। তার খুব থ্যাঙ্কস বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে লজ্জা লাগছে। একটা কাজ করবে, ইন্টারকমটা দিয়ে রান্নাঘরে কাউকে বলো তো আমার আর তোমার জন্য চা দিয়ে যেতে। ওই যে পাশে ছোট ফোনটা আছে, ওটাই। আমি বানিয়ে নিয়ে আসি। বলেই হেরা ঝট করে উঠে দাঁড়ালো। এই গরমে তোমার কষ্ট করে কিচেনে যাওয়ার দরকার নেই, এমনিতে এত কিছু রান্না করেছো আজ। প্লিজ প্লিজ, যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। বলেই হেসে দিল নওশাদ। হেরা দৌড় দিল দরজা খুলে রান্নাঘরের দিকে। নওশাদ অবাক হয়ে গেল। আরে, এই মেয়ে তো শান্তশিষ্ট, দেখালেও এখন মনে হচ্ছে ভালোই চঞ্চলতা আছে। ঘরে বসে হাসছে নওশাদ। শুক্রবার এই সময় সে ঘরে বসে বই পড়ে, কোনো কোনো দিন সুইমিং করতে যায়। আজ ওসব করতে ইচ্ছে করছে না। খুব ভালো লাগছে হেরার সঙ্গে গল্প করতে। অনেক বছর পর এই বাসাটাকে খুব আপন মনে হচ্ছে। বাসাটা তাকে আটকে রাখতে পারছে। নওশাদ লাগেজ খুলে হেরার সব গিফট বের করলো, গয়নাগুলো আলাদা করে রাখলো, চুড়িগুলো বের করে দেখলো। ওর আন্দাজ বলছে চুড়িগুলো পারফেক্ট হবে। ওর খুব ইচ্ছে করছে নিজের হাতে হেরাকে চুড়িগুলো পরিয়ে দিতে। খুব বেশি কি হয়ে যাবে? মেয়েটা সামান্য কিছু পেলে খুশি হয়ে যায়। ও চুড়ি কয়টা পরিয়ে দিলে হয়তো খুব খুশি হবে। হেরাকে কেউ কোনোদিন আদর করে কিছু দেয়নি। নানার সামর্থ্য সামান্য ছিল, ইচ্ছা থাকলেও বৃদ্ধ নানা প্রয়োজনটুকু মেটাতে পারেনি হয়তো।
আজ সে যখন ওর দায়িত্ব নিয়েছে, নিজের দায়িত্ব সবটুকু পালন করতে চায় নওশাদ। ওকে খুব সুন্দর সম্মানের জীবন দিতে চায়। যার ইচ্ছে হবে প্রতিদিন বাড়ি বয়ে এসে ওকে কথা শুনিয়ে যাবে, সে সব কিছু মেনে নেবে না, অসম্ভব। দরজা খুলে হেরা ট্রেনে ঢুকল। আপনি চিনি খান না তাই না? আমি চিনি দেইনি। সমস্যা নেই, একদিন খেলে কিছু হবে না। হেরা নওশাদের হাতে মগ তুলে দিল। খেয়ে বলুন কেমন হয়েছে। খাচ্ছি, তুমিও খাও, একসঙ্গে খাই। আগে আপনি বলুন খেয়ে কেমন হয়েছে। নওশাদ মগে চুমুক দিল। ভালো হয়েছে হেরা। জানেন, নানাও আমার হাতের চা খুব পছন্দ করত। তাই? সত্যি ভালো হয়েছে চা। থ্যাঙ্কস হেরা, তুমি আজ আমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়ালে, এখন দারুণ চা খাওয়ালে। তোমাকে আমি গিফট দিতে চাচ্ছি। আমি যদি প্রতিদিন রান্না করি, প্রতিদিন চা বানিয়ে খাওয়াই, তাহলে কি প্রতিদিন গিফট দিবেন? নওশাদ হো হো করে হেসে দিল। আচ্ছা, প্রতিদিন দিব। প্রতিদিন গিফট লাগবে না, কিন্তু আমি প্রতিদিন আপনার জন্য চা বানিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আমি যদি প্রতিদিন গিফট দেই তখন? এত গিফট লাগবে না আপনার। গিফট পেলে মনে হবে গিফটের জন্য আমি কিছু করছি। আমি আমার দায়িত্ব থেকে করতে চাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় অফিস থেকে যখন বাসায় ফিরবো তখন তুমি চা বানিয়ে আনবে। আমরা দুজন একসঙ্গে বসে চা খাবো, কেমন? ঠিক আছে। দরজায় আনারের মা নক করছে। হেরা উঠে দরজা খুলে দিল। আনারের মায়ের হাতে এই বড় এক ব্যাগ। আম্মা, সুমনা ম্যাডামের ড্রাইভার আসছে, বলল আপনার জন্য ম্যাডাম দিছে এই ব্যাগ। কি আছে এই ব্যাগে? আমি জানি না আম্মা। আনারের মা ব্যাগ নিয়ে ঘরের ভেতরে ঢুকল। কি আছে ব্যাগে হেরা? নওশাদও বলে উঠল। নওশাদ আনারের মাকে ডেকে বলল, আজ রাতে বাড়িতে গেস্ট আসবে, আলাউদ্দিনকে বলো আয়োজন করতে। জি। আনারের মা ব্যাগ নামিয়ে রেখে ঘর থেকে বের হয়ে গেল। খুলে দেখব? হেরা জিজ্ঞেস করল। তোমার জন্য পাঠিয়েছে, খুলবে তো অবশ্যই। হেরা ব্যাগের চেইন খুলে দেখে টেইলার্স থেকে ওর সব ড্রেস আর ব্লাউজ পাঠিয়েছে সুমনা। আমার জন্য ভাবে এত সব কিছু কিনে দিয়েছিল, দেখুন। হেরা ড্রেসগুলো খুলে দেখাচ্ছে নওশাদকে। ও আচ্ছা, সুন্দর। জানেন, অনেক দাম এক একটা ড্রেসের। আমি বারবার না করেছি এতগুলো ড্রেস কেন কিনতে হবে, তাও এত দাম দিয়ে কিনে দিল। তারপর উনি জোর করে কিনে দিলেন, আমার কোনো কথাই শুনলেন না। তোমাকে ভালোবেসে কিনে দিয়েছে সুমনা। তাই বলে এত শপিং? আমাকে উনি কি বলল জানেন? কি বলেছে? থাক না, শুনি না কি বলল সুমনা। বলল আমার নাকি এখন শপিং করার বয়স। এটা ঠিক বলেছে, তোমার বয়সী মেয়েরা শপিং করতে পছন্দ করে। অবশ্য আমার ধারণা সব বয়সী মেয়েরাই শপিং করতে পছন্দ করে। আমার এত টাকা খরচ করার অভ্যাস নেই। যেই বললাম ভাবি বলে উঠলেন, তোমার বরের এত টাকা আছে, তুমি প্রতিদিন খরচ করলেও শেষ করতে পারবে না। নওশাদ হাসছে হেরার কথা শুনে। সুমনা এই কথা বলল? হুম, আপনার কষ্টের টাকা আমি কেন খরচ করব, তাই না? আর টাকা যে কি জিনিস আমি জানি। জানেন, আমার 2টা পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য টাকা কত কষ্ট করে নানা জোগাড় করেছে। মামারা দেয়নি। নানা অসুস্থ ছিল, পেনশনের টাকা দিয়ে চিকিৎসা করাতে হলো। নানার হাত খালি আমি দেখেছি, নানার কষ্টটা। তাই বলছি, অযথা টাকা খরচ করার অধিকার আমার নেই। আমার টাকা খরচ করার অধিকার তোমার আছে, তুমি করতেই পারো হেরা। না থাক, এত খরচ করা ঠিক না। হেরা, কথায় কথায় তোমার গিফটটা দেওয়ার কথাই ভুলে গেলাম। দাঁড়াও 1 সেকেন্ড। বলেই নওশাদ চুরির বক্সগুলো বের করলো। তুমি আমার কাছে চুরি চেয়েছিলে না, এই নাও। নওশাদ চুরিগুলো হেরাকে দিল। এগুলো কি সোনার চুড়ি? হুম, তোমার জন্য দোহা থেকে কিনেছি। ও আল্লাহ, সোনার চুড়ি আনতে গেলেন কেন? আমি তো কাজ কিংবা ইমিটেশন বলেছিলাম। অনেক দাম তো সোনার। হেরা চোখ বড় বড় করে নওশাদের দিকে তাকালো। আগে দেখো তো তোমার হাতে লাগবে কিনা, আমি পরিয়ে দিব হেরা। দিন। হেরা হাত বাড়িয়ে দিল। নওশাদ হেরার হাতটা ধরল, তারপর একই ডিজাইনের 8টা চুড়ি হেরার 2 হাতে পরিয়ে দিল। বাহ হেরা, অনেক সুন্দর লাগছে তোমার হাতটা। হেরা লজ্জা পেয়ে গেল। সব সময় পরে থেকো, সুন্দর লাগবে। নওশাদ বলল কথাটা। নষ্ট হয়ে যাবে না তো? হেরা জিজ্ঞেস করলো। নষ্ট হবে না, আরও আছে, দেখো পছন্দ হয় কিনা। এত চুড়ি? তোমার জন্য। হেরা অবাক হয়ে দেখছে এতগুলো চুড়ি ওর জন্য এনেছে নওশাদ। অনেক বছর পর আমি এসব কিনলাম। গীতি নিজের শপিং নিজেই করতো, তাই ভাবছিলাম তোমার পছন্দ হবে তো।
অনেক পছন্দ হয়েছে আমার। এত সুন্দর চুড়ি আমি জীবনে দেখিনি। থ্যাঙ্কস। গুছিয়ে রাখো বাকিগুলো। এই ঘরে রাখি? তোমার ইচ্ছা, যেখানে খুশি রাখো। কোন আলমারিতে রাখবো? একটাতে রাখলেই হলো। নওশাদ বাকি সব গিফটগুলো দিল, ব্যাগ, কসমেটিক্স, পারফিউম। গলা কানের 2টো সেট এনেছে গোল্ডের, সেগুলো রেখে দিল, পরে দিবে। এগুলো তোমার হেরা? এত কিছু? হুম। হেরা যখন বাকি চুরির বক্সগুলো নওশাদের আলমারিতে তুলে রাখছি, তখন নওশাদের মোবাইলে অফিসের কেউ ফোন দিয়েছে। নওশাদ কথা বলায় ব্যস্ত হয়ে গেল। হেরা নওশাদকে বলে নিজের ঘরে চলে এলো। সন্ধ্যায় হেরা শাড়ি পরবে বলে ঠিক করেছে। শাড়ি সে পরতে পারে, কিন্তু নিচের কুচিগুলো একজনের ধরলে সুবিধা হয়। ছোটবেলায় নানুর শাড়ি পরে খেলতো সে, সেই থেকে শাড়ি তার খুব প্রিয়। সুমনা তাকে খুব সুন্দর সুন্দর কয়টা শাড়ি গিফট করেছে। সেখান থেকে হালকা হলুদ রঙের একটা সিল্কের শাড়ি পরবে বলে ঠিক করেছে। শাড়িটার পাড়টা ডিপ বেগুনি রঙের। এত সুন্দর শাড়ি সে কখনো দেখেনি। সে আনারের মাকে বলে আসলো তাকে শাড়ি পরার সময় একটু হেল্প করতে। আনারের মা আজ খুব ব্যস্ত রান্না করে, আবার বাসা গোছানো সব ওকে দেখে করাতে হচ্ছে। অনেকদিন পর পর বাসায় গেস্ট আসে এখন। আনারের মায়ের খুব ভালো লাগছে বাড়িটা আগের মতো হবে ভেবেই। একটা মানুষ আসতেই সব আগের মতো হয়ে যাচ্ছে। হেরা শাড়ি পরে চুল ছেড়ে দিল, মুখে একটু হালকা মেকআপ লাগালো। সে আগে কখনো সাজতো না, কিন্তু সেদিন পার্লারে একটু সাজতেই নিজের কাছে দারুণ লেগেছে ওর। ফেস পাউডার, কাজল আর হালকা রঙের একটা লিপস্টিক লাগালো। বেশি সাজলে ভূতের মতো লাগে ওকে। নওশাদ বিরক্ত হতে পারে। নওশাদ ওর জন্য পারফিউম এনেছে কয়েকটা, সেখান থেকে একটা গায়ে স্প্রে করলো। এভাবে জীবনে কখনো সাজেনি সে। আয়নায় নিজেকে দেখে ভালো লাগছে ওর। নওশাদ দেখবে ভেবেই আনন্দ লাগছে খুব। রুম থেকে বের হতেই দেখে সিঁড়ি দিয়ে নওশাদ উঠে আসছে। কালো একটা পাঞ্জাবিতে নওশাদকে এত সুন্দর লাগছে। ফর্সা মানুষটাকে আরও ফর্সা লাগছে। ওর তাকাতেই কেমন লাগছে, মনে হচ্ছে উনি ওর মনটা পড়ে ফেলবেন হেরার চোখ দেখে। নওশাদ হেরাকে এই প্রথম শাড়ি পরা দেখছে। হলুদ শাড়িতে মেয়েটাকে তো দারুণ লাগছে। মনে মনে ভাবল, ইস, আর একটু বয়স বেশি হলে কি হতো। এত বাচ্চা বয়সী একটা মেয়ে নিজেকে ওর পাশে অপরাধী লাগে। ওর মুখের চোখের মায়ায় পড়তে কোথায় যেন একটা বাধা আসে ওর ভেতর থেকে। তারপর ওর দিকে তাকালেই একটা মায়ায় বাধা পড়ে যাচ্ছে সে। হেরা, এসো তো আমার রুমে, একটা জিনিস দিব তোমাকে। কি? সঙ্গে এসো, দিচ্ছি। হেরা নওশাদের পেছন পেছন ওর রুমে ঢুকলো। নওশাদ গলা কানের সেটগুলো বের করে দিল। শাড়ির সঙ্গে ভালো লাগবে হেরা, পরে দেখো। আবার কেন? তোমার জন্য এনেছিলাম, তখন দেইনি, মনে হলো এখন দেই। হেরা মুগ্ধ হয়ে দেখছে, এত সুন্দর। পরো। হেরা আয়নার সামনে দাঁড়িয়ে গলার একটা সেট পরল। নওশাদ কাছে এগিয়ে এলো। খুব সুন্দর লাগছে তোমাকে। হেরার এত ভালো লাগছে নওশাদ সুন্দর বলাতে, ওর মনটা আনন্দে ভরে যাচ্ছে। হঠাৎ নওশাদ বলল, তোমার গলার কাছে এটা কিসের দাগ? ব্যথা পেয়েছিলে? হেরার কলার বোনের নিচে বুকের কাছে বড় একটা আঁচড় দেখে নওশাদ প্রশ্ন করলো। হেরা সঙ্গে সঙ্গে জায়গাটায় হাত দিয়ে ঢেকে ফেলল। এই দাগটা দেখলে ওর মনটা কষ্টে শেষ হয়ে যায়। প্রতিদিন যখনই চোখ পড়ে তখন সে কেঁপে ওঠে। ওর চোখ ভিজে উঠল সঙ্গে সঙ্গে। সে নওশাদের সামনে কাঁদতে চায় না আজ। খুব চেষ্টা করছে চোখের পানি আটকাতে। কি হলো, বলা যাবে না আমাকে? এই মেয়ে, চোখে পানি মনে হচ্ছে তোমার। কি ব্যাপার হেরা, বলো তো। এটা আমার জীবনের কলঙ্ক। হেরা নিচের দিকে তাকিয়ে বলল। মানে? নওশাদ অবাক হয়ে হেরার দিকে তাকিয়ে আছে। হেরা চুপ করে আছে। বলো, কি হয়েছিল? নুরুল যেদিন তুলে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছিলাম। ধস্তাধস্তিতে এটা ওর নখের আঁচড়। প্রায় 3-4 ইঞ্চির উপর একটা বড় দগদগে আঁচড়। হেরা কেঁদে দিল। সবসময় ওনা দিয়ে শরীর ঢেকে রাখে বলে দেখা যায় না এই গলার নিচে আর বুকের উপরের দাগটা। নওশাদের মনটা খারাপ হয়ে গেল। হেরা কাঁপা কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলল, জানেন, প্রতিদিন এই দাগটা দেখলে ভয়ে কষ্টে আমার ভেতরটা পড়ে যায়। এই কলঙ্ক সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। নওশাদ হীরার বুকের কাছে সেই আঁচড়টাতে হাত দিয়ে স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে হীরার সমস্ত শরীর কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে হেরা। তার কাছে মনে হচ্ছে সে জমে বরফ হয়ে যাচ্ছে। তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। নওশাদ গলা নামিয়ে বলল, চাঁদেরও তো কলঙ্ক থাকে হীরা, তাই বলে কি চাঁদের সৌন্দর্য কমে যায়? তুমি চাঁদের মতো সুন্দর, পবিত্র একটা মেয়ে। এই সামান্য দাগ তোমাকে কলঙ্কিত করতে পারেনি। আমার কাছে তুমি পবিত্র। হেরা কোনো কথা বলতে পারছে না। ওর কাছে মনে হচ্ছে নওশাদের হাতটা ওর বুকের ভেতরে সব কষ্ট, সব যন্ত্রণা, সব অপমান শুষে নিয়ে যাচ্ছে। এই হাতের স্পর্শে সে সত্যিই পবিত্র হয়ে যাচ্ছে।
শুনলেন সিনথিয়া মারুকের লেখা তবু সুর ফিরে আসে গল্প থেকে পর্ব 5 থেকে পর্ব 10 পর্যন্ত। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।